আজ আমরা দেখতে চলেছি স্কুলের কিছু ছাত্রছাত্রীরা এক রহস্যে ঘেরা গেমের ভেতর আটকে যায়। প্রথমে তো ওরা এটাকে সাধারণ একটা গেম ভাবে, তবে যতই ওরা সামনে এগোচ্ছিল ওরা বুঝতে পারে কত বড় ভুল করে ফেলেছে। এরপরই শুরু হয় আসল খেলা। প্রতিটা পদক্ষেপে ধোঁকা, জীবনের ঝুঁকি নিয়েই যেন ওরা এক গোলক ধাঁধায় ফেসে যায়। কারো লোভ বা কারো স্বার্থপরতার জন্য কেউ কেউ তো জীবন হারাতেও বসে। আজকের এই গল্পটির নাম হচ্ছে দ্য ডার্ক ডাইস। তো কথা না বাড়িয়ে চলো ঘুরে আসা যাক এক রহস্যে ঘেরা গেম থেকে। গল্পের শুরুটা হয় সামুতের সাথে ওর বন্ধু অ্যাটমের ঝগড়ার মাধ্যমে। বাকিরা এর ভিডিও করছিল। হঠাৎ ঝগড়া এতটাই বেড়ে যায় যে সবাই কাছে এসে দেখে অ্যাটমের মাথায় আঘাত, আরও বেহুশ হয়ে পড়ে আছে। সবাই সামুদকেই কথা শোনাতে থাকে, তুমি কিভাবে এটা করতে পারলে। এই ঘটনার পর সামুদকে স্কুল থেকে এক্সপেল করে দেয়া হয়। যেহেতু সামুদ পড়াশোনা, স্পোর্টসে খুবই ভালো ছিল, এজন্য ওর বাবা মিড টার্মের সময় ওকে নতুন এক স্কুলে ভর্তি করায়। বাবা ওকে বলে, তুমি চিন্তা করো না, তুমি ওসব ঘটনা ভুলে নতুন করে সামনে এগোও আর পড়াশোনায় মনোযোগ দাও। এরপর ক্লাস টিচার সামুদকে ক্লাসে পরিচয় করিয়ে দেয়। সবাই তো ওকে চিনতে পারে, কারণ সামুদের ওই লড়াইয়ের ভিডিওটা পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছিল। সবাই ওকে কথা শোনাতে থাকে, ওর মতো বুলি একটা ছেলে আমাদের স্কুলে কেন এসেছে। টিফিনের সময়ও সামুদ ক্যান্টিনে আসলে সবাই ওকে আজবভাবেই দেখছিল, ওকে কথা শোনাচ্ছিল। সামুদের খুবই কষ্ট হয়। আগের স্কুলেও সবাই ওকে কথা শোনাতো, এখানে আসতে না আসতেই এখানেও শুরু হয়ে গেল। ক্লাস শেষে প্রিন্সিপাল সামুদ আর মামায়েকে অফিসে ডাকে। মামে হলো স্টুডেন্ট প্রেসিডেন্ট। প্রিন্সিপাল মামায়েকে বলে সামুদের জন্য কোনো স্টুডেন্ট ক্লাব বাছাই করতে, যেন সামুদ স্পোর্টস আর একাডেমিক অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারে। মামে কিছুটা হিচকাচ্ছিল, কারণ সবাই তো সামুদকে খারাপই ভাবছিল। ও চাচ্ছিল সামুদ যেন নিজে থেকেই ক্লাবে জয়েন না করে। আমাদের স্কুল টপ র্যাঙ্কে, তুমি যদি অনেক ভালো করতে না পারো তাহলে এখানে তোমার জায়গা নেই। এই শুনেই সামুদের অ্যাটমের কথা মনে পড়ে। অ্যাটমও ওকে বলেছিল এই স্কুলে তোর জায়গা নেই। সামুদের খুবই কষ্ট হয়। ও বলে, আমি কোনো ক্লাবে জয়েন হব না। তুমি প্রিন্সিপালকে বলতে পারো আমি যোগ্য না। বাকিদের মতো তুমিও তো আমাকে বুলিই ভাবো। মামে বলে, তাহলে সবাই যে তোমাকে নিয়ে ওসব বলে, ওগুলো কি সত্য না? সামুদ কিছু বলতেই যাচ্ছিল, তখনই সামনের বিল্ডিংয়ের একটা রুম থেকে ওরা শব্দ শুনতে পায়। মামে বলে, শুনেছি এটা আগে জিম ছিল, তবে 30 বছর আগে নাকি কিছু ছাত্রছাত্রী সেই রুম থেকে গায়েব হয়ে গেছে। এজন্য সেটা এখন শুধু স্টোরেজ রুম হিসেবেই ব্যবহার করা হয়। এ সময় ওরা নিচে একটি ব্যাগ দেখতে পায়, যেটা ছিল ক্যানের। ওরা জলদি সেই স্টোর রুমে আসে, যেখানে ডন আর বেন নামের দুজন বুলি ক্যানকে আলমারিতে আটকে রেখে বুলি করছিল। মামে জলদি ক্যানকে ছাড়ায়। ওরা দুজন বন্ধু। মামে ক্যানকে বলে বুলিদের ব্যাপারে স্কুলে কমপ্লেন করতে ও সাহায্য করবে, তবে ক্যান ভয়ে বলে না না, ওরা কিছু করছিল না। বেন আর ডন সামুদকে দেখে ওকে কথা শোনাতে থাকে। সামুদ কারো সাথেই লড়াই করতে চাচ্ছিল না, ও ওর আগের ভুলটা আবারও করতে চায় না। তবে ওরা তো সামুদকে জ্বালিয়েই যাচ্ছিল, তুই একটা ভীতু। সামুদ বলে, হ্যাঁ আমি ভীতু হলেও তোমাদের মতো বোকা না। তোমাদের হাতে রক্তের দাগ, ক্যানের গায়ে জুতোর দাগ দেখেই বোঝা যাচ্ছে তোমরা ক্যানকে বুলি করছিলে। বেন আর ডন রেগে ওকে মারতে থাকে, আর সামুদের ধাক্কা লেগে আলমারি থেকে একটা বক্স পড়ে, যেটার ভেতর একটি ডাইস ছিল। ডাইসটা নিচে পড়তেই হঠাৎ এখানে ভূমিকম্প শুরু হয়। এর সাথেই ওরা আজব এক জায়গায় চলে আসে। কেউ তো কিছুই বুঝতে পারছিল না। তখনই একটি দরজা থেকে মার্ক আর ফাই বের হয়, দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সেই রুমেরই একটা আলমারিতে তারা প্রেম করছিল। মার্ক বলে, হঠাৎ একটা ভূমিকম্প হলো আর আমরা আলমারি থেকে বের হতেই এখানে চলে আসলাম। এর মানে এখানে আসার আগে সবাই ওই স্টোর রুমেই ছিল। তখনই মাইকে ঘোষণা হয়, তোমাদের 8 জন প্লেয়ারকে দেহুতি গেমে ওয়েলকাম, আর এখানে তোমাদের সকল ইচ্ছে পূরণ হবে। ওরা অবাক, কিসের গেম? এ সময় ওরা খেয়াল করে কারো ফোনেই নেটওয়ার্ক কাজ করছে না। ওরা এখান থেকে বের হতে চায়, তবে আজব বিষয় হলো ওরা যে কোনো দরজা দিয়েই ঢুকছিল, বারবার এখানেই ফিরে আসছিল। কেউ বুঝতে পারছিল না তাহলে কিভাবে বের হবে। সামুদ বলে, ঘোষণায় বলা হয়েছে 8 জন প্লেয়ার, আমরা তো এখানে 7 জন, এর মানে আরেকজন আছে।
তখনই ওরা দরজার এক রুমে ওম নামের মেয়েটিকে বেহুশ অবস্থায় দেখে, যাকে ওরা কেউই চেনে না। তবে ওমও ওদের স্কুলেরই ছিল। ওম হুঁশে আসতেই ঘাবড়ে যায়। ওর মনেও ছিল না ও এখানে কিভাবে আসলো। মাইকে বলা হয় প্লেয়ারদের গেমের জন্য রেডি হতে আর সবাইকে একটি করে রুম চুজ করতে। কেউ তো গেমটা খেলতেও চাচ্ছিল না। সামুদ ঠিকই বুঝতে পারে গেম না খেললে ওরা বের হতে পারবে না। এজন্য ও একটা রুমে ঢুকে পড়ে। মার্কো ওর পিছু যেতে নিলে সেই রুমে ঢুকতে পারে না। এর মানে প্রত্যেক প্লেয়ারকে আলাদা রুম চুজ করতে হবে। একজনের রুমে আরেকজন ঢুকতে পারবে না। সবাই এবার আলাদা আলাদা রুমে ঢুকে পড়ে। প্রত্যেক রুমে একটি করে বক্স ছিল। সবাইকে সেখানে হাত রাখতে বলা হয়। হাত রাখতেই ওদেরকে ডিটেকটিভ নামে অ্যাসাইন করা হয়, মানে গোয়েন্দার দায়িত্ব দেয়া হয়। এবার ওদেরকে 1995 সালে এক ছাত্রীর মার্ডার কেস সলভ করতে বলা হয়। মেয়েটার বডিটা সেকেন্ডারি স্কুলের বিল্ডিংয়ে একটা রুমে লুকানো আছে। ওদেরকে মেয়েটার বডি খুঁজতে হবে। সবাইকে 3টি করে স্পেশাল কয়েন দেয়া হয়, যার মাধ্যমে ওরা সাহায্য নিতে পারবে। মানে একটা রুমে ঢুকে কয়েন ব্যবহার করে সেই ভিকটিমের ঘোস্ট থেকে ক্লু চাইতে পারবে। ওরা শুধু এটাই জিজ্ঞেস করতে পারবে ওদের উপরের বা পাশের রুমগুলোতে বডিটা আছে কি না। ডিটেকটিভদের 1 ঘন্টার মাঝেই টাস্কটা পূরণ করতে হবে। সঠিক উত্তর দেয়া ডিটেকটিভরা গেম থেকে বের হতে পারবে, আর যে ডিটেকটিভ ভুল উত্তর দিবে তাকে শাস্তি হিসেবে গেমের ভেতরেই আটকে রাখা হবে। এই শুনে ওরা ভয় পেয়ে যায়। ওরা রুম থেকে বের হতেই সেই দরজাগুলো গায়েব হয়ে যায়, আর ওরা ওদের স্কুলে চলে আসে, যেখানে ওরা ছাড়া আর কেউই ছিল না। ওরা এখান থেকেও বের হতে পারছিল না। আশেপাশের জিনিস দেখে ওরা বুঝতে পারে ওরা তো বর্তমানে নেই, 1995 সালে চলে গেছে, যখন ওই ভিকটিম গায়েব হয়েছিল। যেহেতু টাস্ক কমপ্লিট না করলে ওরা এখান থেকে বের হতে পারবে না, তাই সবাই এর সমাধান করতে লেগে পড়ে। সেকেন্ডারি স্কুল বিল্ডিংয়ে 6টা ফ্লোর, প্রত্যেকটা ফ্লোরে 4টা করে রুম। সবাই আলাদা আলাদা রুমে গিয়ে জিজ্ঞেস করলে ওদের কয়েনগুলো শেষ হয়ে যাবে, যার ফলে ওরা টাস্ক কমপ্লিট করতে পারবে না। ক্যান ছিল খুবই জিনিয়াস। ও নিজের প্ল্যানটা বলে, আমাদের মাঝের 4 জন প্রথম ফ্লোরে গিয়ে 4টা রুমে গিয়ে কয়েন ইউজ করে জিজ্ঞেস করবে উপরের কোনো রুমে বডিটা আছে কি না। বাকি 4 জন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর 5ম নাম্বার ফ্লোরে প্রথম রুমে গিয়ে জিজ্ঞেস করবে সেই ফ্লোরের কোনো রুমে বডিটা আছে কি না। তাহলে কয়েন শেষ হওয়ার আগেই আমরা ভুল রুমগুলো বাদ দিয়ে সহজেই সঠিক রুমটা বাছাই করতে পারবো। সবাই ওর প্ল্যানে রাজি হয়ে যায়। ওম, মামে, ক্যান আর ডন প্রথম ফ্লোরের রুমগুলোতে যায়, আর বেন, সামুথ, মার্ক আর ফাই উপরের ফ্লোরগুলোতে যায়। সব রুমেই একটি করে ফোন ছিল। ওরা কয়েন দিয়ে ক্লু চাইতে থাকে। তবে ফাই ওর কয়েনটা নষ্ট করে দেয়, কারণ টেলিফোনে ভিকটিমের চিল্লানোর শব্দ শুনে ও ক্লু না শুনেই ভয়ে রুম থেকে বের হয়ে গেছে। ওম ফাইয়ের উপর রেগে যায়, তুমি কিভাবে একটা কয়েন নষ্ট করতে পারো। সামুতের ওমের উপর সন্দেহ হয়। সবাই প্রথমবার গেমটা খেলছে, সবাই ঘাবড়ে আছে, তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সহজেই এসব কিছু সামলাচ্ছ। যাই হোক, ক্যান আর সামুথ বলে আমার রুমে রেড লাইট জ্বলেছে, তবে মামে বলে আমার রুমে গ্রিন লাইট জ্বলেছে, এর মানে আমার রুমের উপরের কোনো রুমে বডিটা আছে। বেন বলে আমার রুমেও গ্রিন লাইট জ্বলেছে, আর বাকিদের রুমে রেড লাইটই জ্বলেছে। এবার ওরা উপর আর সাইডের দিক মিলিয়ে বুঝতে পারে কোন রুমে বডিটা লুকানো। মামে বলে আমি সেই রুমে গিয়ে উত্তরটা দেব, যেন আমরা সবাই বের হতে পারি। কিন্তু মামে যখনই সেই রুমে গিয়ে উত্তরটা দেয়, ঘোষণা হয় ডিটেকটিভের উত্তরটা ভুল। এর ফলে শাস্তি হিসেবে ওকে সেই রুমেই আটকে দেয়া হয়। সবাই তো ঘাবড়ে যায়, ভুল হলো কিভাবে। সামুথ বলে নিশ্চয়ই আমাদের মাঝে কেউ মিথ্যে বলছে আর ক্লু খারাপ করার চেষ্টা করছে। দেখানো হয় এখানে সব ডিটেকটিভের মাঝে একজন হলো স্পাই, যে হলো বেন। বেনের টাস্ক হলো বডিটা খুঁজে পাওয়া থেকে ডিটেকটিভদের আটকানো। এজন্যই বেন ওদেরকে মিথ্যে ক্লু দিয়েছে, যেটা কেউ এখনও জানে না, তাই একজন আরেকজনকে সন্দেহ করছিল। ক্যান বলে আমার মনে হচ্ছে এটা স্পাই গেমের মতো, আমাদের মাঝে কেউ একজন স্পাই যে আমাদেরকে ভুল রাস্তায় নিচ্ছে। সামুথ বেনকে বলে তোমার আর মামের ক্লুটাই আমাদেরকে ওই রুমে নিয়ে গেছে। মামে মিথ্যে বললে ও ওই রুমে যেত না, তো আমার মনে হয় তুমিই মিথ্যে বলছো। বেন বলে আমি মিথ্যে বলছি না, মামেও মিথ্যে বলতে পারে যেন তোমাদের সবাইকে আটকাতে পারে।
ওম বলে, ঠিক আছে, তাহলে সেটা আমাদেরকেই বের করতে হবে। মামে আর বেন যে রুমে গিয়েছে সেই রুমে গিয়ে কয়েন দিয়ে আমরা আবারও ক্লু চাইব। এরপরই বুঝতে পারবো কে মিথ্যে বলছে। বেন তো ভয় পাচ্ছিল, ও ওর রুমে যেতে নিষেধ করছিল। কিন্তু মার্ক আর ক্যান ওই দুটো রুমে চেক করে। দেখা যায় মামাইয়ের বলা ক্লুটাই মিথ্যে ছিল আর বেনেরটা সত্য। ওরা বুঝতে পারছিল না আসলে হচ্ছেটা কি। সামুদ ক্যানকে সাইডে নিয়ে বলে, তুমি তো বলেছ এই টাইপের গেম তুমি খেলেছ, এই গেমে আর কি নিয়ম থাকে? ক্যান বলে, স্পাইয়ের কাছে ডিটেকটিভদের ডিস্ট্র্যাক্ট করার ক্ষমতা থাকে, তবে সেটা ফ্রিতেও পাওয়া যায় না, এর বদলে তাকেও কিছু দিতে হয়। এসব শুনে সামুদ সবাইকে বলে, আমরা এমনিতে কয়েনগুলো নষ্ট করতে পারি না, সবাই সবার কয়েন দেখাও, দেখি কার কয়টা আছে। খেলা মতে মার্ক আর ক্যানের কাছে একটা করে থাকবে আর বাকিদের কাছে দুটো করে কয়েন থাকবে। কিন্তু বেন তো নিজের কয়েন দেখাতে চাচ্ছিল না। আসলে ওর কাছে একটাও কয়েন নেই, কারণ ও ডিটেকটিভদের ডিস্ট্র্যাক্ট করার জন্য কয়েনগুলো ব্যবহার করে ফেলেছে। মার্ক আর ক্যান যখনই ওর আর মামাইয়ের রুম চেক করতে গিয়েছে তখনই বেন কয়েন ব্যবহার করে ক্লুগুলো গড়বড় করে দিয়েছে, এজন্যই ওর কাছে কোনো কয়েন নেই। এবার সবাই বুঝে ফেলে বেনই আসলে স্পাই। ডন তো রেগে যায়, তুই স্পাই তাহলে কেন মিথ্যে বললি? বেন বলে, আমি তো গেম খেলছিলাম। ডন জিজ্ঞেস করে বডিটা কোন রুমে। বেন বলে, আমি বলতে পারবো না, আর না হয় আমি হেরে যাব, হেরে গেলে আমার সাথে কি হবে কে জানে, যেটা সত্য কথা। এরপর সামুদ ক্যানের সাথে আবারও মামাইয়ের রুমে চেক করতে যায়। এখন তো বেনের কাছে কোনো কয়েন নেই, তো ও ক্লু নষ্ট করতে পারবে না। সামুদ দেখতে পায় মামাইয়ের রুমে সত্যিই ক্লু ছিল। সামুদ সবাইকে বলে, ক্যানের ডায়াগ্রাম মতে এখন মামাইয়ার উপরের বাকি রুমগুলো চেক করতে হবে, দ্বিতীয় ফ্লোরটাও চেক করতে হবে, কারণ ফাই তো ভয়ে ক্লু না শুনেই বের হয়ে গিয়েছিল। আর 6 নাম্বার ফ্লোরও চেক করতে হবে, কারণ সেটা এখনও চেক করা হয়নি। এবার ওরা দ্বিতীয় আর 6 নাম্বার ফ্লোর চেক করে ক্লু মোতাবেক আবারও একটি রুম পায় যেখানে বডিটা থাকতে পারে। ক্যান সেখানে উত্তর দিতে যায়, কিন্তু এবারের উত্তরটাও ভুল ছিল, ফলে ক্যানও আটকে যায়, যেটা অসম্ভব। ক্লু তো সবই ঠিক ছিল, আর বেন এবার স্পাই হবে না, ওর তো কয়েন শেষ। এর মানে বেন ছাড়াও আরও একজন স্পাই আছে। সময় আর মাত্র 10 মিনিট বাকি। ওরা আবারও একজন আরেকজনকে সন্দেহ করছিল। মার্ক ওদের থামায়, সময় খুবই কম, এজন্য এবার ওম, মার্ক আর ফাই একসাথে 3টা রুমে যায়। এই 3 রুমের মাঝেই কোনো ক্লু থাকতে পারে যার মাধ্যমে ওরা বডিটা খুঁজতে পারবে। তবে আশ্চর্যের বিষয় হলো ওরা 3 জনই ক্লু পায়, যেটা অসম্ভব ছিল, মানে ওদের মাঝের কেউ মিথ্যে বলছে। সামুদ তো মামাইয়ের রুমে শুনেছিল ক্লু দেয়া রুমে কি বলা হয়, এজন্য সামুদ ওদের 3 জনকে কাগজ দেয়, ওরা সেই রুমে সে কি শুনেছে সেটা লেখার জন্য। মার্ক আর ওম সঠিক জবাব দেয়, আর ফাইয়ের উত্তরটা ভুল ছিল, মানে ফাই হলো দ্বিতীয় স্পাই। আসলে ও একবারও ক্লু দেখার জন্য রুমেই যায়নি, প্রথমবার ও ভয় পাওয়ার নাটক করে বের হয়ে গিয়েছে, আর এবারও কয়েন ভেঙে নিজের রুমের ক্লুটা লুকিয়ে দিয়েছে। এখনও 2টা রুম বাকি যেখানে সেই বডিটা লুকানো, আর ওদের কাছেও 2টা কয়েনই বাকি। সময় খুবই কম। সামুদ আর ডন দৌড়ে সেই রুমে গিয়ে জলদি ওদের উত্তরটা দেয়। সামুদের উত্তরটা সঠিক হয়, এর ফলে ডিটেকটিভ টিম জিতে যায়। এতে মামে আর কেন বন্দি রুম থেকে মুক্ত হয়ে যায়। সবাই সামুদকে ধন্যবাদ বলে, সামুদের বুদ্ধির কারণেই ওরা বাঁচতে পেরেছে। সামুদ খুশি হয়, গত স্কুলের ঘটনার কারণে সবাই ওকে ঘৃণা করত, আর সেই ঘটনার পর এই প্রথমবারই কেউ ওকে ধন্যবাদ বলছে, ওকে বিশ্বাস করছে। এরপর ওরা স্কুল থেকে বের হতেই জিতে যাওয়া টিমের সবার পকেটে একটি করে গোল্ড মেডাল চলে আসে। স্পাইরা তো হেরে গেছে, ওদের কোনো মেডাল দেয়া হয় না আর শাস্তিও দেয়া হয় না। বেন ওদের সরি বলে মিথ্যে বলার জন্য, আমি তো জানতাম না, হেরে গেলে আমার সাথে কি হতো। ওরাও ব্যাপারটা বুঝতে পারে, তবে ওরা এটা বুঝতে পারছিল না গেমটা সত্যি শেষ হয়েছে কিনা। তখনই স্কুলের গার্ড এসে বলে, এত রাত হয়ে গেছে, তোমরা বাড়ি যাওনি কেন? এর মাঝে সবার ফোনে নোটিফিকেশন আসতে থাকে, মানে ওরা বর্তমানে ফিরে এসেছে 2025 সালে। সবাই তো খুশি, তবে ওম কেমন যেন অবাক হয় আর জলদি বাড়ি যায়। সবাই বাড়ি চলে আসে। সামুদ ওই ডাইসটা দেখছিল, জেতার পর সেই ক্লাসে ও এটা পেয়েছে। ও এই দেহুতি গেমের ব্যাপারে রিসার্চ করে, তবে কিছুই পায় না।
পরদিন সামুদ স্কুলে আসলে সবাই এখনও ওকে নিয়ে কথা বলছিল। তবে মামে আর ক্যান সামুদের বন্ধু হয়ে যায়। ক্যান ওকে ওর রোবটের প্রজেক্টটা দেখায়। আগামী মাসে ও কোরিয়াতে সায়েন্স ইভেন্টে অংশগ্রহণ করবে। মামাইয়ের বলাতে ক্যান সামুদকেও সায়েন্স প্রজেক্ট ক্লাবে যুক্ত করে নেয়। ওদিকে এই বুলি দুটো ক্লাসের আরও কয়েকটাকে সেই গেমের ব্যাপারে বলছিল, তবে ছেলেগুলো ওদের কথায় বিশ্বাস করে না। সামুদ ক্যানকে বলে গেম শেষে ও ডাইসটা রুমে পেয়েছে। তখনই বেন আর ডন ওই ছেলেগুলোকে নিয়ে চলে আসে। বেন সামুদের হাত থেকে ডাইসটা নিয়ে যায়, কারণ ওরা আবারও গেমটা খেলতে চাচ্ছিল এই ছেলেগুলোকে ওদের কথা বিশ্বাস করানোর জন্য। ডন সেই ডাইসটা মাটিতে ছড়ে, তবে কিছুই হয় না। ওই ছেলেগুলো তো ওদেরকে মিথ্যেবাদী বলে চলে যায়। বেন বলে তোরা কিছু করেছিস তাই না, এটা কাজ করছে না কেন? ক্যান বলে হয়তো কোনো নির্দিষ্ট কন্ডিশন আর সিচুয়েশন লাগে গেমটা শুরু হওয়ার জন্য। ডন বলে তাহলে আমি আবারও সেই পরিস্থিতি বানাবো, আর ডাইসটা নিয়ে চলে যায়। স্কুল শেষে মামি আবারও সামুদকে ধন্যবাদ বলে, ওর কারণেই তো ওরা গেম থেকে বের হতে পেরেছে। আর সরিও বলে আগে ওকে জাজ করার জন্য। সামুদ বলে আমি তো একা জিতিনি, তোমাদের সাহায্যেই জিতেছি। মামে বলে জানো আমি 8 বছর ধরে এই স্কুলে পড়াশোনা করছি, তবে কখনোই ওমকে এখানে দেখিনি। এ সময় ওর কাছে মেসেজ আসলে ও জলদি কোথাও চলে যায়। সামুদ নিচে ওমকে দেখতে পায়। ওম লাইব্রেরিতে যায়, সামুদও ওর পিছু করে। ওম জলদি চলে যেতে নিলে সামুদ ওর পিছু গিয়ে বলে তুমি কি ওই গেমের ব্যাপারে কিছু জানো? ওম বলে আমি কিছুই জানি না। এ সময় ক্যানের ফোন থেকে ডন সামুদকে কল করে। ডন আবারও ক্যানকে বুলি করছিল আর সবাইকে গেম খেলার জন্য ডাকে। ওরা দুজন জলদি জিমে আসে, বাকিরাও সেখানেই ছিল। ওম ওদেরকে গেমটা আবারও খেলতে নিষেধ করে। মার্ক বলে এটা তো শুধু একটা গেম, খেলতে সমস্যা কি? ওম বারবার বাহিরের দিকে তাকাচ্ছিল, যেটা সামুদ খেয়াল করে। এবার ওম বলে ঠিক আছে ডাইসটা মারো, দেখো কিছু হয় কি না। দেখা যায় এবারও কিছু হয় না। তখনই সামুদ ডাইসটা নিয়ে বলে তুমি জানো কিভাবে গেমটা শুরু হয় তাই না? জায়গা, প্লেয়ার সংখ্যা কিছুই গেম শুরু হওয়ার কন্ডিশনের মাঝে পড়ে না। আসলে তো গেমটা একটা নির্দিষ্ট সময় চালু হয়, মানে সানসেটের সময়। ও ওকে থামাতে চায়, তবে সামুদ তো গেমের রহস্যটা সমাধান করতে ডাইসটা ঘুরিয়ে দেয়। ক্যান ভাবতে থাকে আমি মনে করতাম সায়েন্সের দ্বারা সব কিছু প্রমাণ করা সম্ভব, তবে এখন বুঝতে পারছি দুনিয়াতে এমন জিনিসও আছে যা সায়েন্সের দ্বারাও প্রমাণ করা সম্ভব না। ক্যানের কাহিনী দেখানো হয়। ও খুবই মেধাবী একটা ছেলে, সায়েন্স খুবই পছন্দ করে। এর জন্য ও অনেকগুলো অ্যাওয়ার্ডও জিতেছে। তবে এরপরও কিছু ছেলেরা ওকে বুলি করে, ওর থেকে টাকা চায়। আর তখনই মামে এসে ওকে বাঁচায়। মামে শুধু ওকে বাঁচায়ই না, ওকে অ্যাপ্রিসিয়েট করে যে ও কতটা ট্যালেন্টেড। স্কুলটা ওর জন্য আরও নাম কামিয়েছে। ক্যান এতে অনেক খুশি হয়, আর মামে ওর সবচেয়ে ভালো বন্ধু হয়ে যায়। এরপর যখন একদিন স্টুডেন্ট প্রেসিডেন্টের ভোট চলছিল, মামে কম ভোটের কারণে হারতে বসেছিল। আর মামা একে কাঁদতে দেখে ক্যান ওকে সান্ত্বনা দেয়, তুমি হার মেনো না, টেবিলটা খুঁড়তে সময় লাগবে না। ঠিক এমনটাই হয়। মামে হঠাৎ করে অনেকগুলো ভোট পেয়ে জিতে যায়। মামে একে খুশি দেখে ক্যানও খুশি। বর্তমানে ওরা 8 জন আবারও সেই গেমে চলে আসে। ওম সামুতের উপর রেগেছিল ডাইসটা ঘোরানোর জন্য। এখানে একটি টেবিল ছিল যেখানে 4টি মেডেল রাখা যাবে। ওরা সেখানে নিজেদের মেডেলগুলো রাখলে মাইকে বলা হয় মেডেলের কালারগুলো মিল নেই, কারণ ওদের সবার মেডেলের কালার আলাদা আলাদা ছিল। এর মানে যেই 4টা মেডেল জিততে পারবে আর এখানে মেডেলগুলো রাখবে তার ইচ্ছেটাই পূরণ করা হবে। দ্বিতীয় গেমের ঘোষণা হয়, যেটার নাম স্কাই স্ক্র্যাপিং স্টোন পিলার্স। সবাইকে একটি করে বক্স দেয়া হয়, যেখানে পিস দিয়ে কমপক্ষে 3টা লাইন পূরণ করতে হবে। আর যে সবচেয়ে বেশি ঘর পূরণ করবে সেই জিতবে। আর হ্যাঁ, পিসগুলো পাওয়ার জন্য ওদেরকে বিড করতে হবে। সবার কার্ডে 8টি করে পয়েন্ট দেয়া হয়, যেগুলো দিয়ে ওরা নিলামে বিড করবে। এই গেমটা মোট 8টি রাউন্ডে হবে। প্রত্যেক রাউন্ডে 4টি করে পিস দেয়া হবে। প্লেয়াররা বিড করে নিলামে জেতার পর নিজেদের মতো নিজেদের ঘরে পিসগুলো বসাবে, আর কারো বাড়তি পিসগুলো পরের নিলামে তোলা হবে। এবার গেমটা শুরু হয়। মামে ওদেরকে নিজের প্ল্যানটা বলে, আমরা সবাই যদি আগে থেকেই বলে দেই আমরা কে কোন পিসটা চাই, তাহলে আর আমাদেরকে বেশি পয়েন্ট খরচ করতে হবে না। এতে আমাদের সবারই 3টা করে লাইন পূরণ হবে আর গেমটাও শেষ হবে।
তবে ডন, বেন আর মার্ক এতে রাজি হয় না। মার্ক বলা হয়েছে উইনারের একটি ইচ্ছে পূরণ হবে, তো অবশ্যই আমি জিততে চাই। ডন মামেকে বলে একটা শর্ত আছে, তুমি আর ক্যান যদি এই রাউন্ডে বিডিং না করো তো পরের রাউন্ডে তোমার কথা শুনবো। প্রথম রাউন্ড শুরু হয়ে যায়। বাকি 6 জন বিডিং করে নিজেদের পাওয়া পিসগুলো বক্সে বসায়। দেখা যায় সামুদ আর ওম দুজনই কিছু পিস নিজেদের ঘরে যোগ করেনি, ফলে সেগুলো দ্বিতীয় রাউন্ডে চলে গেছে। ডন আর মার্ক এখন মামেইয়ের কথাটা মেনে নেয়। এবার 6 জন একটা একটা পিস সিলেক্ট করে, কিন্তু বিডিংয়ের সময় দেখা যায় বেন আর মার্ক চিটারি করে ক্যানকে সেই রাউন্ড থেকে বের করে দেয়। মানে ক্যান এখনও একটি পিসও পেল না। এজন্য মামে তৃতীয় রাউন্ডে ক্যানকে সাহায্য করে। তবে এই ডন আর মার্ক চিটারি করেই যাচ্ছিল, ফলে ওদের মাঝে ঝগড়া লাগে। মানে ওরা প্ল্যান মতো চলবেই না, শুধু জিততে চায়। চতুর্থ আর পঞ্চম রাউন্ডে সবাই নিজেদের মতোই বিড করে। রাউন্ড 6-এ ডন আর বেন ক্যানকে সাইডে নিয়ে ধমকায়, তুই যদি আমাদেরকে পিস পেতে সাহায্য না করিস তাহলে সবাইকে বলে দিব তুই কি করেছিলি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মামে যখন স্টুডেন্ট প্রেসিডেন্ট ভোটে হেরে যাচ্ছিল তখন ক্যান প্রোগ্রাম হ্যাক করে মামাইকে জিতিয়ে দিয়েছিল, আর ডন তখন সেটা দেখে ফেলেছিল আর ক্যানকে ধমকায়। ক্যান ওদের অনুরোধ করে, মামাই কিছুই করেনি, সব কিছু আমিই করেছি, দয়া করে টিচারকে কিছু বলো না। তখন থেকেই ওরা ক্যানকে বুলি করতে শুরু করেছে। বর্তমানে ডন ক্যানকে আবারও ধমকায়। আমাদের কাছে এখনও সেই ভিডিওটা আছে, ফলে ক্যান ওদের কথা মানতে বাধ্য হয়। এরপর ক্যান সামুদের সাথে বিডিংয়ের ব্যাপারে কথা বলে আর নিজের কথা বলে 6 নাম্বার রাউন্ডে ডনকে বড় একটা পিস জিতিয়ে দেয়। এতক্ষণে ডন, মামে, সামুদ আর ওমের 3টি করে লাইন পূরণ হয়ে গেছে। সামুদ ওমকে বলে, তুমি তো ভালোই গেম খেলতে পারো, এখানে তো ডেঞ্জারাস কিছুই নেই, তো তুমি আমার উপর কেন রেগে আছো? ওম বলে, তুমি কিছুই জানো না, তাই চুপ থাকো। সামুদ বলে, তাহলে জানাও আমাকে। ওম বলে, এই গেমে কাউকেই বিশ্বাস করা উচিত না। সামুদ বলে, তোমাকেও? ওম চুপ করে থাকে। 7 নাম্বার রাউন্ডের সময় সামুদ বুঝে ফেলে ডন ক্যানকে বুলি করছে, এজন্য এবার সামুদ ডনের চাওয়া পিসটা নিজে জিতে নেয়। ডন তো অনেক রেগে যায়। আর মাত্র একটা রাউন্ড বাকি, তবে বেন, মার্ক আর ক্যানের এখনও 3টা লাইন পূরণ হয়নি। মামি বলে, আমাদের তো 3টা করে লাইন পূরণ হয়েছে, এজন্য আমরা এবার বিডিং করব না, যেন ওরা 3 জন গেমটা কমপ্লিট করতে পারে। ডন তো ছিল স্বার্থপর, ও এটা মানে না। সামুদ বলে, আমি ভালো করেই জানি তুমি ক্যানকে কোনো কারণ নিয়ে ব্ল্যাকমেল করছো, যেন তোমার ইচ্ছে মতো পিসটা তোমাকে এনে দেয়। মামে বলে, তুমি এখনও ওকে ব্ল্যাকমেল করছো, গেমটা শেষ হয়ে নিক, আমি টিচারের কাছে তোমার নামে বিচার দেব। ডন বলে, স্টুডেন্ট প্রেসিডেন্ট হওয়ার নাটক সাজছ, ক্যান তোমাকে সাহায্য না করলে তুমি তো স্টুডেন্ট প্রেসিডেন্ট হতেও পারতে না, তোমার মাঝে সেই যোগ্যতাটা নেই। মামে অবাক, তুমি এসব কি বলছো, এসব মিথ্যে। ক্যান চুপ করেছিল। মামে কষ্টে সাইডে চলে যায়। ক্যান ওর পিছু যায়। এত বড় একটা ব্যাপার ও মামেয়ের থেকে লুকিয়েছে, এতে মামে অনেক কষ্ট পায় আর রেগে যায়। শেষ রাউন্ড শুরু হয়ে যায়। প্রথম পিস মার্ক, এরপর বেন, দেন ডন। লাস্ট পিসটা ক্যানের নেয়ার কথা, তবে মামে তো ক্যানের উপর রেগেছিল, এজন্য ও ক্যানকে হারিয়ে লাস্ট পিসটা নিজে জিতে নেয়। সবচেয়ে বেশি মামেয়ের লাইন পূরণ হয়েছে, এর ফলে মামে জিতে যায়, কিন্তু একমাত্র ক্যানই হেরে যায়। এখনও ওর 3টা লাইন পূরণ হয়নি। এবার আমাদের মামেয়ের ব্যাপারে জানানো হয়। মামে সবার সাহায্য করতে পছন্দ করে, অন্যদের থেকে ভালোবাসা পেতে ওর ভালো লাগে। সবাই যখন ওকে ইউজফুলভাবে বিশ্বাস করে, এসবে ও খুবই খুশি হয়, কারণ এই ভালোবাসাগুলো কখনোই ও ওর বাবার থেকে পায়নি। ওর বাবা খুবই ধনী একজন পলিটিশিয়ান, ওর একটা ভাইও আছে, তবে বাবা সবসময় ওর ভাইকেই গুরুত্ব দেয়, ভাইকে নিয়েই গর্ব করে, কখনো ওর প্রশংসাও করে না, যেটা মামেয়ার খারাপ লাগে। এজন্যই ও স্টুডেন্ট প্রেসিডেন্ট হয়ে বাবার কাছে নিজেকে প্রমাণ করতে চাচ্ছিল, যেন বাবা ওকে নিয়েও গর্ব করে। কিন্তু ভোটের দিন মামে যখন বুঝতে পারে ও হারতে চলেছে, ও অনেক পেরেশান হয়ে যায়। বাবাও ওকে বারবার মেসেজ করে ভোটের ব্যাপারেই জিজ্ঞেস করছিল, এতে ও পেরেশান হয়ে কাঁদতে থাকে। আর তখনই ক্যান ওকে সান্ত্বনা দিতে আসলে মামে নিজেই ক্যানের থেকে সাহায্য চেয়েছিল। এর মানে ক্যান নিজে ভোটে গড়বড় করেনি,
মামেইয়ের কথাতেই ক্যান এসব করেছে। কিন্তু মামে এখন এমন নাটক করছিল যেন ও কিছুই জানে না। ও মুখে বলে, তোমার উচিত হয়নি ক্যানের পিসটা চুরি করা, তোমার ধারণাও নেই এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। ওরা বলে, এখানে ভয়ঙ্করের কি আছে? ওম বলে, কিছু না, আমার খারাপ লাগছে যে সবাই শুধু ক্যানকে ব্যবহারই করলো। মামে জিতেছে, এজন্য ও 2টা মেডেল পায়, আর যাদের 3টা করে লাইন পূরণ হয়েছে তারা 1টি করে মেডেল পায়। ক্যান 3টা লাইন পূরণ করতে পারেনি, এজন্য ওকে পেনাল্টি দেয়া হবে। যা শুনে সবাই অবাক, কিসের পেনাল্টি? এতক্ষণে বের হওয়ার দরজা চলে এসেছে, এজন্য সবাই বের হয়ে যায়। সবাই একটু চিন্তায় ছিল ক্যানকে কি পেনাল্টি দেয়া হবে। ডন ওই ডাইসটা নিজের কাছে রেখে দেয়। আবারও কেউ গেম খেলতে চাইলে আমার কাছে চলে এসো। সবাই বাড়ি চলে যায়। ক্যান পেনাল্টির ব্যাপারে ভাবছিল, তখনই ওর কাছে মামে আসে। কাহিনী ও সময় যায় যখন গেমের মাঝে ক্যান মামেয়ের সাথে একা কথা বলতে গিয়েছিল। মামে জানতো না ডন আর বেন ভিডিও নিয়ে ক্যানকে বুলি করছিল। এজন্য মামে প্ল্যান করেছে যেন ও গেমে জিততে পারে, আর উইশ করবে ওই ভিডিওটা যেন গায়েব হয়ে যায়। বর্তমানে মামে বলে, সরি, আমি তো ভেবেছিলাম আমার 4টা মেডেল হয়ে যাবে, এখন তোমার পেনাল্টির কি হবে? ক্যান বলে, সমস্যা নেই, পরের গেমে আমি আবারও তোমাকে সাহায্য করব যেন তুমি জিততে পারো আর উইশ করতে পারো। এরপর ওরা বাড়ি চলে যায়। পরদিন মামে স্কুলে আসলে দেখে সবাই ওকে নিয়ে কথা বলছিল। আসলে ডন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে, ফলে সবাই জেনে গিয়েছে ক্যান ভোটে গড়বড় করেছে, এর ফলেই মামে স্টুডেন্ট প্রেসিডেন্ট হতে পেরেছে। এসব জানার পর মামে জলদি ক্যানকে খুঁজতে যায়। ক্যান ছিল সায়েন্স ল্যাবের সামনে। আসলে কেউ ওর প্রজেক্টে আগুন লাগিয়ে সেটা নষ্ট করে দিয়েছে। এটার মাধ্যমেই ওর স্কলারশিপ পাওয়ার কথা, কোরিয়ায় যাওয়ারও সুযোগ ছিল। এই প্রজেক্টের জন্য ও কতটা কষ্ট করেছে সেটার এই অবস্থা দেখে ক্যান অনেক কাঁদে। ও বলে, নিশ্চয়ই এটা ওই ভিডিওর জন্যই হয়েছে। ও ভাবছিল মাই এটা করেছে, ওর কারণেই তো মাই স্টুডেন্ট কাউন্সিল ভোটে হেরে গিয়েছিল। এ ব্যাপারে জিজ্ঞেস করতে মামে মাইয়ের কাছে যায়, তুমি ক্যানের প্রজেক্ট নষ্ট করেছ? মাই বলে, আমি কিছুই করিনি, এটাকে বলে কার্মা। আচ্ছা, ক্যান কি নিজে থেকেই তোমার সাহায্য করেছে, নাকি তুমি ক্যানকে বলেছ তোমার সাহায্য করতে? মামে ঘাবড়ে যায় আর চিল্লিয়ে বলে, আমি ক্যানকে এসব করতে বলিনি। মাই বলে, ঠিক আছে, তাহলে এবার আমি ক্যানকে দেখে নিব। আর ওকে পেটানোর জন্য নিয়েই যাচ্ছিল, তখনই প্রিন্সিপাল চলে আসে। উনি মামে আর ক্যানকে অফিসে ডাকে। প্রিন্সিপাল বলে, তোমার প্রজেক্টে যে সময় আগুন লেগেছে ও সময় তোমাদের এই গ্রুপ ছাড়া কেউই স্কুলে ছিল না। এর মানে তোমাদের মাঝের কেউই আগুন লাগিয়েছে। সবাইকে সেখানে ডাকা হয়। উনি জিজ্ঞেস করে, এত রাতে তোমরা স্কুলে কি করছিলে? ওরা ডাইসটা দেখিয়ে বলে, আমরা তো শুধু গেম খেলছিলাম। প্রিন্সিপাল ডাইসটা নিয়ে লকারে রেখে দেয়। বাহিরে আসতেই ক্যান কাঁদছিল, ওর স্কলারশিপ ক্যান্সেল হয়ে গেছে। ও ডনের উপর অনেক রেগে যায়। তুই ওই ভিডিওটাও পোস্ট করেছিস, আমার প্রজেক্টও নষ্ট করেছিস। ডন বলে, আমি শুধু ভিডিওটাই পোস্ট করেছি, তোর প্রজেক্ট নষ্ট করিনি। হঠাৎ ফাই বলে, প্রিন্সিপাল বলেছে সেই রুমে কেউই যায়নি, কোনো শর্ট সার্কিটও হয়নি। আমার মনে হচ্ছে এটা ওই গেমের পেনাল্টি। মার্ক বলে, তোমাদেরকে একটা কথা বলিনি। গেম শেষে আমি যখন ওমকে ধন্যবাদ বলতে গিয়েছিলাম, কারণ ও আমাকে লাস্ট পিসটা দিয়ে দিয়েছিল, তখন ওম বলেছে আমি তোমাকে সাহায্য করেছি কারণ হেরে গেলে গেম এখানেই শেষ হবে না। তো ভেবে নাও আমার সাহায্যের জন্য তোমাকেও একবার আমাকে সাহায্য করতে হবে। বর্তমানে মার্ক বলে, হয়তো ক্যান গেমে হেরে গিয়েছে, এজন্যই শাস্তি হিসেবে ওর প্রজেক্ট নষ্ট করে দেয়া হয়েছে। ডন বলে, সব দোষ তো মামাইয়ার। তুমি যদি ক্যানের পিসটা চুরি না করতে তাহলে ক্যান হারতো না, ওর প্রজেক্টও নষ্ট হতো না। মার্ক আর সামুথ বলে, মামে তো জানতো না এমন কিছু হবে। ডন বলে, তোমরা ওকে বাঁচানোর চেষ্টা কেন করছো? ওকে যতটা ভালো ভাবো ও অতটাও ভালো না, কারণ মামেই ক্যানকে বলেছিল ওর নামে সকল ভোটগুলো ট্রান্সফার করতে। আসলে গত রাতে ডন ক্যান আর মামেয়ের সকল কথাই শুনে ফেলেছে। ডন বলে, তুমি গেমে জিততে চেয়েছ যেন ভিডিওটা গায়েব করার জন্য উইশ করতে পারো, এজন্য আমি ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছি। ক্যান, তুই তো একটা বোকা, সবসময় ওর দোষটা নিজের ঘাড়ে নিস, এবার তো সত্যটা বল। তবে ক্যান অনেক কষ্ট পেয়ে চলে যায়। মামে ওর পিছু গেলে ক্যান ওর উপর চিল্লায়, তোমার কারণে আমি আর কষ্ট পেতে চাই না, তুমি তো ওই বুলিদের থেকেও আমার সাথে বেশি খারাপ করছো, এজন্য আমার থেকে দূরে থাকো। আর কাঁদতে কাঁদতে চলে যায়। মামেয়েরও কষ্ট হয়।
মামে বাড়ি আসলে ওর বাবা ওকে সেই ভিডিওর ব্যাপারে জিজ্ঞেস করে। মামে বলে, আমি আমার বন্ধুকে বলেছিলাম ভোটে গড়বড় করে আমাকে জিতিয়ে দিতে। বাবা বলে, তুমি যে এটা করতে বলেছ এর কোনো প্রমাণ আছে? মামে বলে, না। উনি বলে, যেহেতু এর কোনো প্রমাণ নেই, তো ভিডিওতে যেই ছেলেটাকে দেখা যাচ্ছে সব কিছুর দোষ ওর উপরেই চাপিয়ে দাও। আমি চাই না তোমার সত্যটার সামনে এসে আমার ইমেজ খারাপ হোক। এসব শুনে মামের আরও খারাপ লাগে। পরদিন ও স্কুলে এসে দেখে যারা আগে ওকে পছন্দ করত সবাই এখন ওকে ঘৃণা করছে। এজন্য মামে স্টুডেন্ট প্রেসিডেন্টের পদ থেকে রিজাইন করে নেয়। ব্যাপারটা সামুদ দেখতে পায়। মামের বাবা যখন এটা জানতে পারে অনেক চিল্লায়, তোমার কারণে আমার রেপুটেশন খারাপ হচ্ছে, আমার দুর্ভাগ্য যে তোমার মতো একটা মেয়ে হয়েছে। এসব শুনে মামে কাঁদতে থাকে। সামুদ এসে বলে, তুমি কেন রিজাইন করলে? মামে বলে, জানো, আমি প্রথমে স্টুডেন্ট প্রেসিডেন্ট হতে চেয়েছিলাম শুধু আমার বাবার থেকে ভালোবাসা পাওয়ার জন্য। তবে আমি ভাবতে পারিনি এর কারণে আমার সবচেয়ে ভালো বন্ধুটাই কষ্ট পাবে। আমার কারণেই ক্যানের সাথে এসব কিছু হয়েছে, আমার উচিত হয়নি ওসব কিছু করা। সামুদ বলে, আমিও তোমাকে কিছু বলতে চাই। আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমার সেই বন্ধুটা এখন কোমায় আছে। এবার দেখানো হয় ও সময় আসলে কি হয়েছিল। ওরা দুজন একই ডিবেট গ্রুপের মেম্বার ছিল। সামুদ পড়াশোনা, স্পোর্টস সব কিছুতেই অনেক ভালো ছিল। এই জন্য অ্যাটম সামুদকে নিয়ে জেলাস হতো আর ওকে হারানোর জন্য ব্যস্ত ছিল। সামুদ বলে, আমরা তো একই টিমের, তুই আমাকে হারানো নিয়ে ব্যস্ত কেন? অ্যাটম বলে, তোকে তো গ্রুপের কেউই চায় না, এখানে তোর কোনো জায়গায় নেই। সামুদ রেগে ওকে ধাক্কা মারে। অ্যাটম আবার রেগে চেয়ার দিয়ে ওকে মারতে যায়, তবে নিজেই পা পিছলে এক স্টিলের বক্সের সাথে বাড়ি খেয়ে মাথায় আঘাত পেয়েছে। তবে সবাই সামুদকেই দোষী ভেবে নিয়েছে। সামুদ বলে, আমি বলবো না আমি পুরোপুরি ভালো। আমি জানি নিজের দোষটা স্বীকার করা কতটা জটিল। কেউই কষ্টকর সত্যটা জানতে চায় না। তবে আমি তোমার ডিসিশনকে রেসপেক্ট করি। তুমি অনেক সাহসী, তো সবার পছন্দ হওয়ার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না। তুমি যেমন আছো তেমনই থাকো। এসব শুনে মামে ইমোশনাল হয়ে কাঁদে। এবার ওরা ক্যানকে সাহায্য করার ব্যাপারে ভাবে। সামুদ বলে, গেমের কারণেই যদি ক্যানের প্রজেক্টটা নষ্ট হয়ে থাকে, আমাদেরকে এই গেমের ব্যাপারে আরও জানতে হবে। তো যেখানে গেমটা প্রথমে শুরু হয়েছে ওরা সেখানে যায়, মানে পুরনো জিমে। যে বক্স থেকে ডাইসটা পড়েছিল ওরা সেই বক্সে একটি ডায়েরি পায়, যেটার উপর লেখা ছিল বোর্ড গেম ক্লাব। পান নামের মেয়েটি ডায়েরিতে এই গেমের ব্যাপারেই লিখেছে। সামুদ বলে, এর মানে ডাইসটা বোর্ড গেম ক্লাব থেকেই এসেছে। মামে বলে, আমি কখনো এই ক্লাবটা দেখিনি। ডায়েরি দেখে ওরা বুঝতে পারে 1995 সালে, মানে 30 বছর আগে এই ক্লাবটা ছিল। সামুদ বলে, পান নিশ্চয়ই এই ক্লাবের মেম্বার ছিল। আমরা যদি পানের ব্যাপারে জানতে পারি, হয়তো ডাইসের ব্যাপারেও কিছু জানতে পারবো। এরপর ওরা লাইব্রেরিতে গিয়ে স্কুলের ইয়ারবুকগুলো চেক করে পানের ব্যাপারে জানার জন্য। তবে ওরা কিছুই পায় না, কারণ 1995 সালের ইয়ারবুকটা গায়েব ছিল। এ সময় সামুদের মনে পড়ে ও ওমকে লাইব্রেরিতে দেখেছিল, আর যে জায়গায় ওম দাঁড়িয়েছিল সামুদ সেখানে গিয়েই খুঁজে 1995 সালের ইয়ারবুকটা পেয়ে যায়। কিন্তু সেখানে একটা পেজ ছেঁড়া ছিল। সামুদের সন্দেহ হয় নিশ্চয়ই এসবের পেছনে ওম আছে। অন্যদিকে আমরা দেখি আসলেই ওমের কাছে সেই পেজটা, যেখানে পানের তথ্য ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে ওম আর পান বেস্ট ফ্রেন্ড ছিল, একই ক্লাসে পড়তো। বোর্ড গেম ক্লাবের মেম্বাররা সেই গেমের মধ্যে ছিল। ওরা বলছিল এই গেমটা কি সেট করা হয়েছে আমাদের সবাইকে মেরে ফেলার জন্য? ওদের পেছনে ভূতের মতো কিছু একটা পড়েছিল, যেটা ওদের উপর হামলা করেছে। পান ওর পায়ে খুবই বাজেভাবে আঘাত পেয়েছে, ঠিকমতো হাঁটতেও পারছিল না। তখনই ওরা বের হওয়ার দরজাটা দেখতে পায়, তবে ভূতটা সেদিকেই ঘুরছিল। ওম বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, তবে এতে সবাই বের হতে পারবে না। একজন বলে, পানের পায়ে তো আঘাত, ও দৌড়াতে পারবে না, তাই ওরই পেছনে থাকা দরকার। এসব মনে করে ওমের ঘুম ভাঙে। ওম ওর বাবার ছবি দেখছিল, ওর বাবা মারা গিয়েছে, আর অনেক রেগে পানের ছবির দিকে তাকায়। ওদিকে মামে আর সামুদ ওদের সবাইকে ডেকে পানের ডায়েরির ব্যাপারে সব কিছু বলে। সামুদ বলে, নিশ্চয়ই ওম এই গেমের ব্যাপারে কিছু জানে। মামে ওদেরকে ডায়েরিটা দেখিয়ে বলে, দেখো, কেউ ওই 4টা মেডেল পাওয়ার চেষ্টা করেছে। এর মানে হয়তো এই গেমটা সত্যি ইচ্ছে পূরণ করতে পারে,
এজন্য আমরা আবারও গেমটা খেলতে চাই, যেন গেমে জিতে ক্যানের প্রজেক্টটা ঠিক করার উইশ করতে পারি। তবে কেউই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আবারও গেমটা খেলতে চাচ্ছিল না। সামুদ খেলতে চাচ্ছিল, কারণ ও নিজেকে প্রমাণ করতে চাচ্ছিল ও অ্যাটমকে মারার চেষ্টা করেনি। এটা তখনই প্রমাণ হবে যখন অ্যাটম হুঁশে আসবে আর নিজের মুখে সত্যটা বলবে। আজও সামুদ হাসপাতালে অ্যাটমকে দেখতে আসে, তবে অ্যাটমের মা রেগে ওকে চলে যেতে বলে। উনি সামুদকেই দোষী মনে করে। অন্যদিকে মার্ক বাড়ি এসে দেখে ওর মা আবারও নতুন একটা চাকরি নিয়েছে। যেহেতু ওর বাবা নেই, মা সংসার আর ওর খরচ চালাতে অনেক কাজ করে। এতে মার্কের খারাপ লাগে আর মাকে এত কাজ করতে নিষেধ করে। এখানে ডন আর বেনকে দেখি। ডন জুয়াতে অনেক টাকা হেরেছে। কিছু গুন্ডাদের টাকা পরিশোধ করছিল না, ফলে গুন্ডারা ওকে থ্রেট দেয়, 3 সপ্তাহের মাঝে টাকা না দিলে তোদের ঘরে চলে যাব, তোকে আর তোর বন্ধু দুজনকেই পেটাবো। এতে তো ওরা ভয় পেয়ে যায়। পরদিন সামুদ আর মামে প্রিন্সিপাল অফিসে আসে ডাইসটা খুঁজতে, তবে সেটা পায় না। তখনই প্রিন্সিপাল এসে বলে সেটা তো মার্ক নামের ছেলেটা নিয়ে গেছে। ওরা অবাক আর জলদি মার্কের কাছে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করে। মার্ক বলে, আমাকে তো ওম বলেছে ডাইসটা এনে দিতে। আসলে গতকাল ও আমার সাথে দেখা করেছিল। ওম ওকে বলেছে আবারও গেমটা খেলতে। আর মার্কও ওর মায়ের জন্য উইশ করতে চাচ্ছিল যেন ওদের আর্থিক অবস্থাটা ভালো হয়ে যায়। এজন্য মার্কও গেম খেলতে রাজি হয়ে গেছে। সামুদ বলে, ওম তো সবসময় গেমের বিপক্ষে ছিল, হঠাৎ ও শুধু তোমার সাথেই গেমটা কেন খেলতে চাচ্ছে? মার্ক বলে, ওম বলেছে কম প্লেয়ারদের মাঝে জেতার চান্স বেশি, আর বলেছে রোববার দিন সন্ধ্যায় সেই জিমে দেখা করতে। ওর গার্লফ্রেন্ড ফাইতো চাচ্ছিল না ও খেলুক, এজন্য ওকে নিয়ে চলে যায়। তবে সন্ধ্যায় মাকে দুর্বল দেখে মার্ক আবারও গেম খেলার ডিসাইড করে। রোববার সন্ধ্যা চলে আসে। দেখা যায় একে একে সবাই এখানে চলে আসে। ডনকে তো গুন্ডাদের টাকা পরিশোধ করতে হবে। মার্কের পিছু পিছু ফাইও এসেছে। কেন আসে? মামে আসার আগে ক্যানকে মেসেজ করেছিল ও সব কিছু ঠিক করে দিবে। ক্যান বুঝতে পেরেছে মামে আবারও গেমে যাবে, এজন্য ও চলে এসেছে। ও মেশে সবাইকে দেখে অবাক। ও তো শুধু মার্কের সাথেই খেলতে চাচ্ছিল। সবাই তো সবার উইশ নিয়ে এসেছে, মানে গেমটা ওদেরকে বাধ্য করে দিয়েছে। ওম বলে, তোমরা গেমটাকে যতটা সহজ ভাবছ এটা অত সহজ না। পরে বলো না আমি তোমাদেরকে সতর্ক করিনি। আমি এই গেম আগেও খেলেছি, তবে কেউই পিছু যায় না। এজন্য ওম ডাইসটা ঘুরিয়ে দেয়, ফলে ওরা আবারও গেমে চলে আসে। ডন বলে, যে 4টা মেডেল জিতে এটার উপরে রাখবে তার ইচ্ছেটাই পূরণ হবে, তাই না? ওম বলে, হ্যাঁ। বেন বলে, আমি তো 100 মিলিয়ন টাকা চাইব। ফাই বলে, উইশ করার আগে আমরা মরেও যেতে পারি। গেম শুরু হওয়ার ঘোষণা হয়ে যায়। এবার ওরা একটি হোটেলে চলে আসে। এই গেমের নাম হলো পিলগ্রিমেজ। ওদের সামনে বিভিন্ন কালারের ডাইস ছিল, যেগুলো ব্যবহার করে ওরা রুমের কি কার্ড পায়। খেলার মাধ্যমে ওরা একটা গেটের কাছে পৌঁছাবে। যে সবার আগে পৌঁছাবে সেই জিতবে। সামুদ সবার প্রথমে 6 নাম্বার রুমটা পায়। এভাবে বাকিরাও করে। কোনো রুমে একজন তো কোনো রুমে দুজনও পড়ে। সব রুমে একটি করে গ্লাসের বক্স ছিল, যেটার ভেতর কালারফুল বল ছিল। আর রুমের ম্যাপে এটাও দেখা যাচ্ছিল কোন রুমে কয়জন প্লেয়ার আছে। সামনের আরেকটি দরজায় ওদেরকে কি কার্ড ইউজ করতে হয়, ফলে ওরা এক মিনি গেম এরিয়ায় চলে আসে। সামুদ আর মামে একসাথে ছিল। যে রুমে দুজন আছে তাদেরকে একজন আরেকজনের বিপক্ষে খেলতে হবে। মানে এরকম ছোট ছোট গেমের মাধ্যমেই ওদেরকে সামনে এগোতে হবে। ওদেরকে একটি দাড়িপাল্লার দুপাশ সমান করতে বলা হয়। সামুদ সেটা সহজেই করে ফেলে আর জিতে যায়। পুরস্কার হিসেবে কয়েন দেয়া হয়। জিতলে 2টো কয়েন, হারলে একটি। সামুদ বুঝতে পারে কয়েনগুলো দিয়েই ওদেরকে এই গ্লাসের বক্সটা ইউজ করতে হবে। সামুদ একটা কয়েন দিতেই ভেতর থেকে একটা বল বের হয়, যেটার ভেতর আরেকটি ডাইস ছিল। এরপর ওরা রুম থেকে বের হয়। বাকিরাও আলাদা আলাদা গেম খেলে ডাইস নিয়ে বের হয়েছে। তবে বেন সবার থেকে আলাদা ডাইস পেয়েছে। ওর ডাইসে নাম্বারের জায়গায় মই আঁকা ছিল। বেন যখন সেই ডাইসটা রোল করে ও একটা মইয়ের কার্ড পায়। ওরা কেউই বুঝতে পারছিল না এটা কিভাবে ব্যবহার করবে। প্রত্যেকটা গেম শেষেই ওদেরকে কি কার্ড ইউজ করতে হবে, ফলে ওরা নতুন আরেকটি কি কার্ড পাবে। বেন কি কার্ড ছাড়াও আরেকটি মই কার্ড পেয়েছে। এর মানে বাকিদের তুলনায় ও জলদি সামনে এগোতে পারবে। বাকিরাও নিজেদের ডাইস রোল করে নতুন কি কার্ড পায়। বেন ছাড়া বাকি সবাই দ্বিতীয় ফ্লোরের কি কার্ড পায়, আর ওরা উপরে গিয়ে নিজেদের রুমে যায়।
এবার মার্ক আর ওম একই রুমে পড়েছে। ফাই এতে জেলাস হয়ে যায়। এখানে বেন ওর রুমে গেলে সামনে একটা লাল দরজা দেখতে পায়। ও সেখানে মই কার্ডটা ইউজ করে। এর ফলে সেখানে দুটো অপশন আসে। এর মাধ্যমে ও সোজাসুজি উপরের রুমে বা নিচের রুমে যেতে পারবে। বেন উপরে যাওয়াটাই চুজ করে। এর ফলে ওর সামনে একটি মই চলে আসে, যার মাধ্যমে ও দ্বিতীয় ফ্লোরে চলে আসে। সেই রুমে সামুদও ছিল। সামুদ মই কার্ডের সুবিধাটা বুঝতে পারে। মিনি গেম খেলে সবাই রুম থেকে বের হয়ে বেনকে দেখে অবাক। ওরা দেখে ম্যাপে এখন প্রথম ফ্লোরটা রেড দেখাচ্ছে। নিশ্চয়ই প্রথম ফ্লোরে কিছু তো হয়েছে। ওদের সামনে একটি বেন্ডিং মেশিন আসে। ওরা দুটো ডাইসের মাধ্যমে একটি মই কার্ড অথবা স্নেক কার্ড নিতে পারবে। ওরা বুঝতে পারে এই গেমটা সাপলুডু গেমের মতো। ক্যান বলে, যেহেতু মই কার্ড কাউকে উপরে তুলতে পারে, এর মানে স্নেক কার্ড নিচে নামাতে পারে। ডন বলে, মানে অন্য কাউকে পিছু ফেলার জন্য স্নেক কার্ড ব্যবহার করা যাবে। কারো কাছেই দুইটার বেশি ডাইস ছিল না, তো ওরা এখন বেন্ডিং মেশিনটা ইউজ করতে পারবে না। এবার সবাই কি কার্ড ইনসার্ট করলে মামে আর বেন থার্ড ফ্লোরে রুম পায়। বাকিরা এবারও সেকেন্ড ফ্লোরেই। মার্ক আর ডন একই রুমে পড়ে। ওদের মিনি গেমটা হলো বাস্কেটে যত বেশি পারা গোল করা। মার্ক ছিল বাস্কেটবল প্লেয়ার, ও সহজেই সেটা জিতে যাচ্ছিল। তবে ডন ওকে ধাক্কা দিয়ে ওর বলটা ফেলে দেয়। ও চিটারি করে জিতে যায়। এর ফলে বাহিরে এসেও ওদের ঝগড়া লাগে। যাই হোক, এবার ওরা কি কার্ড ইনসার্ট করে থার্ড ফ্লোরের কি কার্ড পেয়ে যায়। হঠাৎ এই ফ্লোরে ভূমিকম্প হতে থাকে আর পুরো ফ্লোরটা ভেঙে যেতে থাকে। ওরা জলদি সিঁড়ি দিয়ে থার্ড ফ্লোরে যায়। সামুদ দেখে ম্যাপে এখন দ্বিতীয় ফ্লোরটা রেড হয়ে গেছে। ও বলে, এর মানে আমরা শুধু দুটো সুযোগই পাবো উপরের ফ্লোরে যাওয়ার জন্য, আর না হয় সেই ফ্লোরের সাথে আমরাও ধ্বংস হয়ে যাব। সবাই এবার বুঝতে পারে গেমটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। সবাই সবার রুমে যায়। এবার ওম আর সামুদ একই রুমে পড়েছে। যাওয়ার সময় বেন হেসে ওদেরকে বেস্ট অফ লাক জানায়। ওরা কিছুই বুঝতে পারে না। যখনই ওরা রুমে ঢুকে ওদের কার্ড ইউজ করে, ওরা তৃতীয় ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোরে পড়ে যায়। ওরা তো অবাক। সামুদ বলে, এর আগে হয়তো বেন এই রুমে ছিল। এর মানে বেন যাওয়ার আগে স্নেক কার্ড ব্যবহার করে গেছে অন্যদের হারানোর জন্য। ওরা তো দ্বিতীয় ফ্লোরে পড়েছে। দরজা খুলে বাহিরের অবস্থা দেখে ওরা অবাক। মানে ওরা এখন এখান থেকে বের হতে পারবে না। এসব দেখে ওমের আবারও আগের কথা মনে পড়ে। ও অনেক প্যানিক করছিল। সামুদ ওকে সামলায়, গেমে ফোকাস করো, আমাদেরকে মিনি গেম খেলতে হবে। হতে পারে গেমের প্রাইজের মাধ্যমে আমরা এখান থেকে বের হতে পারবো। এবার দুজন মিনি গেম খেলতে যায়, যেখানে ওদেরকে এই চেয়ারের স্তূপ থেকে ধীরে ধীরে চেয়ার সরাতে হবে। চেয়ারগুলো পড়ে গেলেই সে হেরে যাবে। ওম স্ট্রেসের কারণে ঠিকমতো খেলতে পারে না, আর সামুদ জিতে যায়। ফলে ওম একটা আর সামুদ দুইটা কয়েন পায়। ওরা দুজনই একে একে একটা একটা কয়েন দিয়ে বল বের করে। ওরা ভেবেছে হয়তো মইয়ের ডাইস পেয়ে ওরা উপরে যেতে পারবে, তবে ওরা পায় না। এতে ওম অনেক ভয় পেয়ে যায় আর কাঁদতে থাকে। সামুদ ওকে সান্ত্বনা দেয়, আশা ছিল না, আমার কাছে তো আরেকটা কয়েন আছে। আর ভাগ্যিস ওরা মইয়ের ডাইস পেয়ে যায়, যেটার মাধ্যমে ওরা আবারও উপরের ফ্লোরে চলে আসে, যেখানে বাকিরা ওদেরই অপেক্ষা করছিল। সামুদ বেনকে জিজ্ঞেস করে ও এমনটা কেন করলো। বেন বলে, আমি তো শুধু আমার কার্ড ইউজ করেছি, আমি তো তোমাদেরকে সেই রুমে পাঠাইনি, তো তোমরা তোমাদের ভাগ্যকে জিজ্ঞাসাবাদ করো। সামুদ বলে, গেমটা খুবই ভয়ঙ্কর। তোমরা যদি ভেঙে যাওয়া ফ্লোরে পড়ো, হতেও পারে তোমরা আর সেখান থেকে বের হতেই পারবে না। তাই আমি চাই পারলে তোমরা সবাই সবার সাথে একটি করে মই কার্ড রাখো। এর মাঝে ও খেয়াল করে প্রত্যেকটা ফ্লোরের ভেন্ডিং মেশিনগুলো আলাদা। সামুদ বলে, বোর্ড অনুযায়ী দেখা যাচ্ছে জোড় সংখ্যায় শুরু হওয়া ফ্লোরে কার্ডের মাধ্যমে মেশিনটা ইউজ করা যাচ্ছে, আর বিজোড় সংখ্যায় শুরু হওয়া ফ্লোরে দুটো ডাইস দিয়েই কার্ড নেওয়া যাবে। মার্ক বলে, এগুলোর সব পাশেই তো একই নাম্বার, এটা কি কাজে আসবে? ক্যান বলে, সেটা তো রুমে গেলেই বোঝা যাবে। এখানে মই আর স্নেক কার্ড ছাড়াও পুল পুশ নামের দুটো কার্ডও ছিল। বেন ওর ডাইস ঘুরিয়ে দুটো ডাইস কিনে নেয়। ওম মার্ককে বলে, তুমিও ডাইসগুলো কেনো, আমিও একটা মই কার্ড কিনে উপরে তোমার রুমেই আসব। তোমাকে জিততে আমি সাহায্য করতে চাই। ব্যাপারটা ওদের আজব লাগে। মামে সামুদের সাথে একটি প্ল্যান করে যে ওরা মিনি গেম খেলার পর মই কার্ড নিবে, যেন ওরা সহজেই 7 নম্বর ফ্লোরে উঠতে পারে। খেলা শুরু হয়ে যায়। এবার ওম আর মার্কের সাথে ফাইও একই রুমে পড়ে। যখনই ওরা রুমে ঢুকে,
ফাই ওমের উপর পুশ কার্ড ব্যবহার করে ওকে পাশের রুমে ধাক্কা দিয়ে দেয়, যেখানে সামুদ আর মামে ছিল। যাই হোক, ওরা মই কার্ড ব্যবহার করে 6 নাম্বার ফ্লোরে আসে আর মিনি গেম খেলতে শুরু করে, যেখানে সামুদ প্রথম আর ওম হয় দ্বিতীয়। গেম শেষে দেখা যায় শুধু দুজনই কয়েন পায়, মানে প্রত্যেক মিনি গেমে শুধু দুজন প্লেয়ারই প্রাইজ পাবে। এখানে ডন সামুদ আর মামেইয়ের প্ল্যানটা বুঝে ফেলেছে যে কিভাবে ওরা উপরে যেতে চাচ্ছে। এজন্য ডন ওদের সবাইকে ওর সাথে যোগ দিতে বলে, তবে ক্যান ওদের থেকে আলাদা হয়ে যায়। ওরা 4 জন প্ল্যান করে প্রথমে এই ফ্লোরেই ওরা 4 জন আলাদা আলাদা রুমে গিয়ে মিনি গেম খেলে অনেকগুলো স্নেক কার্ড, মই কার্ড আর পুশ কার্ড কিনবে, যেন ওরা সামুদ আর মামেইকে পিছনে ফেলে ওরা উপরে যেতে পারে। আর ওরা প্রত্যেকটা রুমেই সেই স্নেক কার্ড ইউজ করে রাখে। ওরা এই কার্ডগুলো ওই ভেন্ডিং মেশিন থেকেই কিনেছে। ওদিকে সামুদ আর মামে যখনই ওদের রুমে ঢুকে কার্ড ইউজ করে, ওরা ডনদের প্ল্যানে ফেসে যায় আর দুজনই নিচে পড়ে যায়। নিচে পড়তেই ওরা আবারও সামুদ আর মামেকে ধাক্কা দিয়ে অন্য রুমে পাঠিয়ে দেয়, আর ডনের দল মই কার্ড ব্যবহার করে 7 নাম্বার ফ্লোরে চলে যায়। সামুদ আর মামে ছিল 6 নাম্বার ফ্লোরে। ওরা মিনি গেম খেলে বের হতেই ক্যানকে পায়। ক্যান ওদেরকে ডনের প্ল্যানের ব্যাপারে সব কিছু বলে। এরপর ওরা উপরে যায়, যেখানে বাকি সবাই ছিল। ওদের কাজ দেখে সামুদ ওদের প্ল্যানটা বুঝে ফেলে যে ওরা সবাই 71 নাম্বার রুমে একসাথে হয়ে মই কার্ড ব্যবহার করে 90 নাম্বার রুমে যেতে চাচ্ছে। সামুদ বলে, এমনটা করলেও তোমরা সবাই উপরে যেতে পারবে না, কারণ মাত্র দুজনই প্রাইজ পাবে আর বাকিদের কিছুই থাকবে না, তাদেরকে আবারও খেলতে হবে। তবে কেউই সামুদের কথা বিশ্বাস করে না। ওম বলে সামুদ সত্য বলছে। এরপরও ওরা 5 জন 71 নাম্বার রুমে যায়, আর ওরা 3 জন ভাবতে থাকে কি করবে। ক্যান বলে 70 নাম্বার রুমের উপরেই নাম্বার রুম। আমি 70 নাম্বার রুমে গিয়ে স্নেক কার্ড ব্যবহার করব, যেন ওদেরকে আটকাতে পারি। এই সুযোগে তোমরা সামনে যেও। কিন্তু 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 ক্যান যখনই 70 নাম্বার রুমে স্নেক কার্ড ব্যবহার করতে যায়, এর আগেই মার্ক সেখানে স্নেক কার্ড ব্যবহার করে গেছে, যেন কেউ ওদেরকে নিচে নামাতে না পারে। আর কি, ক্যান পড়ে যায় 6 নাম্বার ফ্লোরে, যে ফ্লোরটা ধ্বংস হয়ে গেছে, মানে ও এখন এখানে আটকে যেতে পারে। এদিকে ওম ওদের জেতার চান্স বাড়ানোর জন্য পুশ কার্ড ব্যবহার করে ফাইকে অন্য রুমে ধাক্কা দিয়ে দেয়। ওকে তো ফাইয়ের থেকে রিভেঞ্জ নিতেই হতো, কারণ ফাইও তো একবার ওকে ধাক্কা দিয়েছিল। ওদের 4 জনের মিনি গেম শুরু হয়। ওম হয় প্রথম আর ডন হয় দ্বিতীয়। ওরা যখন গেম খেলে বের হয়, ফাই ওর উপর অনেক চিল্লায় আর রেগে ওমের ডাইসগুলো নিয়ে চলে যায়। এর ফলে ওরা 3 জন এখনও 8 নাম্বার ফ্লোরেই থাকে। ডন একাই 9 নাম্বার ফ্লোরে চলে যায়। সামুদ আর মামে ছিল 7 নাম্বার ফ্লোরে। ওরা যখন দেখে ক্যান 6 নাম্বার ফ্লোরে পড়ে গেছে, ওরা তো চিন্তায় পড়ে যায়। ওদেরকে তো কার্ড ব্যবহার করেই নিচে যেতে হবে, আর এরপর উপরে যাওয়ার জন্য ওদের কাছে কার্ডও থাকবে না। আর ততক্ষণে 7 নাম্বার ফ্লোরও ধ্বংস হয়ে যাবে, মানে ক্যানকে ওখানেই ছেড়ে গেম কমপ্লিট করা ছাড়া ওদের কাছে আর কোনো অপশন নেই। সামুদ ভাবতে থাকে কি করা যায়। ওর মনে পড়ে ওরা তো কার্ড ব্যবহার না করেও স্নেক কার্ডের মাধ্যমে নিচে যেতে পারবে। এভাবেই ও মামেকে নিচে পাঠায়। ক্যান ওকে দেখে অবাক। মামে বলে, আমি তোমাকে বাঁচাতে এসেছি। ওরা এবার মই কার্ডের মাধ্যমে 7 নাম্বার ফ্লোরে আসে, আর সামুদ 7 নাম্বার ফ্লোরে মই কার্ড কিনে 8 নাম্বার ফ্লোরে ওদের অপেক্ষা করছিল। ওরাও মইয়ের মাধ্যমে সামুদের কাছে আসে, আর এখানে তো ওমরা আগেই মই কার্ড ব্যবহার করেছে, যেটার মাধ্যমে ওরাও 9 নাম্বার ফ্লোরে চলে আসে। এবারের মিনি গেমটা ছিল ভাগ্যের উপর নির্ভর, মানে যার কাছে তীরটা থামবে সেই হেরে যাবে। একে একে সবাই হেরে মামে জিতে যায়। সামুদ হয় দ্বিতীয়। একমাত্র মামের কাছেই 2টা ডাইস ছিল। সামুদ ওকে বলে, 100 নাম্বার রুমে যেতে হলে তোমাকে যেভাবেই 10 তুলতে হবে। তবে মামের বদলে সামুদি শুধু একটা ডাইস দিয়েই 100 নাম্বার রুমের কার্ড পেয়ে যায়। ওদিকে ডনও 100 নাম্বার রুমের কার্ড পেয়ে গেছে। তখনই ঘোষণা হয়, যেই 100 নাম্বার রুমে আগে ঢুকতে পারবে সেই জিতবে। এজন্য ওরা দুজন জলদি সেদিকে দৌড়ায়। আর হ্যাঁ, শেষে সামুদি জিতে যায়। সামুদ একটা মেডেল পায়, ডন কিছুই পায় না। বাকিরাও একে একে নিজেদের মিনি গেম শেষ করে এই রুমে চলে আসে। তবে ওরা মার্ককে দেখছিল না। মার্ক এখনও আসেনি। শেষবার মার্ক ওমের সাথেই ছিল। ওরা মার্ককে বাঁচাতে বের হওয়ার চেষ্টা করে, তবে দরজাটা খুলছিল না। এর মাঝে ওম গেম থেকে বের হওয়ার দরজা দিয়ে ডাইসটা নিয়ে পালিয়ে যায়, যেন ওরা মার্ককে বাঁচাতে যেতে না পারে। ওম এমনটা কেন করলো ওরা কেউই এটা বুঝতে পারে না।
পরদিন ওরা প্রিন্সিপালের কাছে গিয়ে গেমের ব্যাপারে সব কিছু বলে, যে মার্ক কিভাবে গায়েব হয়েছে। তবে প্রিন্সিপাল ওদেরকে বিশ্বাস করে না। তখনই মার্কের মা এসে ডাইস আর গেমের কথা শুনে উনি পুরো অবাক। ফাই বলে ওম নামের মেয়েটির কারণেই মার্ক সেখানে আটকে গেছে। উনি অবাক হয়ে বলে ওম। পরের দৃশ্যে সামুথ ওমের সাথে দেখা করে। তুমি ইচ্ছে করেই মার্ককে পিছু ছেড়ে এসেছ তাই না? ওম বলে শুধু শুধু দোষ দিচ্ছ কেন? তখনই মার্কের মা এসে বলে কারণ তুমি আমার থেকে প্রতিশোধ নিতে চেয়েছ। আসলে মার্কের মাই হলো পান। এখান থেকে কাহিনী 1995 সালে যায়। বোর্ড গেম ক্লাবের মেম্বাররা স্কুলের অ্যানুয়াল ফেয়ারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। পান আর ওম ছিল বেস্ট ফ্রেন্ড। তখনই আলমারি থেকে কিছু নিতে গিয়ে ওরা সেই ডাইসটা পেয়েছিল, আর সেটা মাটিতে ছুঁড়তে ওরা গেমে পৌঁছে যায়। যেখানে খেলতে খেলতে ওরা যখনই বের হওয়ার দরজার কাছে পৌঁছায় তখনই পান পায়ে আঘাত পেয়ে গিয়েছিল। এজন্য ওম প্ল্যান করেছে ওদের মাঝের একজন এখানে থেকেই ভূতটাকে নিজের দিকে আকৃষ্ট করে অন্যদিকে নিয়ে যাবে, যেন বাকিরা চলে যেতে পারে। পরবর্তীতে সবাই এসে তাকে বাঁচিয়ে নেবে। বাকিরা পানকে ছেড়ে যেতেই যাচ্ছিল কারণ পায়ে আঘাতের ফলে ও স্লো ছিল। ওম বলে পান পায়ে আঘাত পেয়েছে, এখানে থাকাটা ওর জন্য ডেঞ্জারাস হবে। পানের জায়গায় ওম নিজেই এখানে থাকার ডিসাইড করে। তোমরা বের হতেই জলদি পানকে হাসপাতালে নিয়ে যেও। পানও ওকে ছেড়ে যেতে চাচ্ছিল না। ওম বলে আমি তোমার অপেক্ষা করব, তুমি এসে আমাকে বাঁচিয়ে নিও। এর সাথেই ওম ভূতটাকে নিজের দিকে ডাকে আর একটা জায়গায় লুকিয়ে পড়ে। এই সুযোগে বাকিরা বের হয়ে যায়। ওম অনেক ভয় পাচ্ছিল, তবে দিনের পর দিন অপেক্ষা করেই যাচ্ছিল পান নিশ্চয়ই ওকে বাঁচাতে আসবে। এভাবেই অপেক্ষা করতে করতে ওম বেহুশ হয়ে যায়। আর ও হুঁশে আসতেই মামেদের দেখতে পায়। মানে ও সোজা 1995 সাল থেকে 2025 সালে চলে এসেছে। ওর বয়সও বাড়েনি। এজন্যই 2025 সালের কথা শুনে ও এতটা ঘাবড়ে গিয়েছিল। ওম জলদি বাড়ি যাচ্ছিল। আশেপাশের দুনিয়ার এতটা পরিবর্তন দেখে ও অবাক। ও নিজের বাড়ি এসে দেখে এতদিনে ওর বাবা মারা গিয়েছে। মাও বৃদ্ধ হয়ে গেছে, আজও ওর জন্যই কাঁদছিল। ওম মায়ের সাথে দেখা করতেই মা ওকে এভাবেই কাছে টেনে নেয়। দুজন অনেক কাঁদে। ও দেখে গত 30 বছরে বাবা মা ওকে খোঁজার জন্য কতটা কষ্ট করেছে। পরদিন ওম পানের তথ্য নিয়ে পানের বাড়ি যায়। আর পানকে ওর ছেলে সংসার নিয়ে এতটা খুশি দেখে ওমের অনেক রাগ হয়। ও তো পানের জন্যই নিজেকে স্যাক্রিফাইস করেছিল, আর পান ওকে বাঁচালো না। যেখানে ওর মা 30টা বছর কষ্ট পেয়েছে, সেখানে পান কতটা খুশি। এজন্যই ওম প্রতিশোধ নিতে মার্ককে গেমে আটকে দিয়েছে। সামুথ বুঝতে পারে ওমই সেই স্টুডেন্ট যে 30 বছর আগে গায়েব হয়ে গিয়েছিল। ওম পানকে কথা শোনাতে থাকে যে বন্ধু তোমার জন্য নিজেকে স্যাক্রিফাইস করলো, তাকে তুমি বাঁচাতেও গেলে না। সেখানে একা একা আমার সময়গুলো কিভাবে পার হয়েছে জানো? আমি প্রতিটা মুহূর্ত তোমার অপেক্ষা করেছি, আর তুমি কি করেছ? এখন ফিরে আসার পর থেকে এই দুনিয়ায় নিজেকে খাপ খাওয়াতেও পারছি না, কিছুই বুঝতে পারছি না। তুমি তো খুবই খুশি আছো। এসব শুনে পান নিজের পাটা দেখায়। ওই ঘটনায় পান নিজের একটা পা হারিয়ে ফেলেছে। পান বলে হ্যাঁ, ওই দিন তোমার স্যাক্রিফাইসের কারণে আমরা সবাই বাঁচতে পেরেছি। এমনটা না যে আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করিনি। আসলে তো পান জলদি হাসপাতাল থেকে যেতে চাচ্ছিল ওমকে বাঁচানোর জন্য, তবে ডাক্তার ওকে ছাড়েনি। এজন্য পান বাকি বন্ধুদের বলেছে ওমকে বাঁচানোর জন্য যেতে। ওমের কারণেই তো ওরা বেঁচে আছে। তবে ওরা কেউই আর এই ভয়ঙ্কর খেলা খেলতে চাচ্ছিল না। পান বলে তাহলে আমাকে ডাইসটা দাও, আমি ওমকে বাঁচাতে যাব। তবে ছেলেটা বলে ডাইসটা নিজে থেকেই গায়েব হয়ে গেছে। পান কষ্টে কাঁদতে থাকে। ও অনেক চেষ্টা করেছে ডাইসটা খুঁজতে, তবে পায়নি। এভাবেই এতটা বছর ও অনুতপ্ত হয়েছে। ওমের মাকেও ওমের ব্যাপারটা জানাতে পারেনি। এজন্য পান যেটুকু পেরেছে ওমের মায়ের খেয়াল রেখেছে। পান বলে 10 বছর পার হয়ে যাওয়ার পরও কেউ তোমাকে কখনো দেখেইনি, তাই আমিও ভেবে নিয়েছিলাম তুমি আর নেই। এজন্য আমি আমার নামটা চেঞ্জ করে নতুন জীবন শুরু করেছি। তবে কখনোই ভুলতে পারিনি আমাদের সাথে কি হয়েছিল, তাই আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে অনুরোধ করছি ডাইসটা ফিরিয়ে দাও। আমি আমার ছেলেকে বাঁচাতে চাই। তুমি চাইলে আমি তোমার পায়েও পড়ছি। এই দেখে ও মুখে আটকায়। ওম বুঝতে পারে ও মার্কের সাথে ঠিক করেনি, এজন্য ও পানকে ডাইসটা দিয়ে দেয়। সামুথ এসে ওদের সবাইকে ওম আর পানের পুরো ঘটনাটা বলে। ওদেরও ওমের জন্য খারাপ লাগে, তবে ওম মার্কের সাথেও ঠিক করেনি। যদিও এটা খুবই ঝুঁকিপূর্ণ,
ওরা ডিসাইড করে ওরা মার্ককে বাঁচাতে যাবে। আমে বেনকেও মেসেজ করে যে ও আর ডন যাবে কি না। বেন যেতে চাচ্ছিল, কারণ ওরাও তো ইচ্ছে করে মার্ককে গেমে হারিয়েছিল। ও বলে মার্কের কিছু হয়ে গেলে সারা জীবন আমরা খুনি হয়েই থাকব। তবে ডন যেতে চাচ্ছিল না। তখনই ওই গুন্ডারা টাকার জন্য আবারও ওকে মেসেজ দেয়, যা দেখে ডনও গেমে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে ওমের মা ওমকে বলে, জানো তুমি যখন গায়েব হয়ে গিয়েছিলে, পান প্রায় সময়ই আসতো তোমাকে দেখার জন্য যে তুমি ফিরে এসেছো কি না। ও আমাকে সময় দিত, আমার খেয়াল রাখতো। তখনই সামুদ ওর সাথে দেখা করতে আসে। আজ রাতে আমরা মার্ককে বাঁচাতে আবারও গেম খেলবো। ওম বলে, তো আমি কি করব? সামুদ বলে, মার্কের মা বলেছে তোমাকে এটা দেওয়ার জন্য। উনি আসলে তুমি এটা নিবে না, এজন্য আমাকে পাঠিয়েছে। ওম, আমি তোমার দিকটা বুঝতে পারছি। তোমার মতো এত কিছুর মাঝে দিয়ে গেলে যে কেউই রাখত। তবে আমার মনে হয় না প্রতিশোধ ভালো কিছু হতে পারে। আমি জানি না এখন তোমার কী করা উচিত, কিন্তু তোমার উপর আমার বিশ্বাস আছে যে তুমি সঠিক ডিসিশনটাই নিবে। এরপর ওম সেই বক্সটা খুলে, যেখানে একটা ওয়াকম্যান আর একটা চিঠি ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওরা কয়েকটা গেম খেলার পর। ওম বলে, আসলেই কি গেমে জিতলে ইচ্ছে পূরণ হয়? ওরাও গেম খেলে কয়েকটা মেডেল জিতেছিল। পান বলে, আমাদেরকে 4টা মেডেল জিততে হবে জানার জন্য যে সত্যি উইশ পূরণ হয় কি না। তবে তুমি পেলে তুমি কি উইশ করতে? ওম বলে, হয়তো আমি একটা ওয়াকম্যান চাইতাম। আর তুমি? পান বলে, হয়তো আমি কিছু টাকা চাইতাম, যেন আমার পরিবারকে সাহায্য করতে পারি। আমার পরিবারের অবস্থা তো ভালো না। ওম বলে, তাহলে পরের গেমে আমি তোমাকে সাহায্য করব জেতার জন্য। পান বলে, তাহলে তোমার ওয়াকম্যানের কি হবে? ওম বলে, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। একবার তুমি ধনী হয়ে গেলে আমার ওয়াকম্যানের কথা ভুলো না। পানও ওকে প্রমিস করে। তবে ওম তো গেমে আটকে যায়। আর পান সারাটা জীবন অনুতপ্ত হয়েছে। একটা ওয়াকম্যানও কিনে রেখেছে, যেন ওম ফিরে আসলে সেটা দিতে পারে। পান লিখেছে, তোমার মনে আছে আমি বলেছিলাম উইশ করব টাকার জন্য। তবে এখন যদি আমি সত্যিই কোনো উইশ করতে পারতাম, আমি চাইতাম যেন আমি সারা জীবন তোমার সাথে থাকতে পারি। পানের লেখা চিঠিটা পড়ে ওম অনেক কাঁদে। অন্যদিকে ওরা সবাই গেম খেলতে একত্রিত হয়। ওম আসবে না, এজন্য মার্কের মাই গেম খেলবে। তবে ডাইস ঘোরানোর আগেই ওম চলে আসে। ওমও মার্ককে বাঁচাতে চাচ্ছিল। ডাইসটা রোল করে ওরা আবারও গেমের মাঝে চলে আসে। গেমটা প্রতিনিয়তই বদলাতে থাকে, এজন্য ওম জানে না মার্ক কোথায় থাকতে পারে। গেম শুরুর ঘোষণা হলে এবার সবাইকে একটি করে ড্রেস দেয়া হয়। আর ওরা এক অ্যামিউজমেন্ট পার্কে চলে আসে। যে গেমে যত বেশি স্টার থাকে সেটা তত বেশি জটিল। এই গেমে ছিল 4টা স্টার, মানে এটা খুবই জটিল হতে চলেছে। এবারের গেমের নাম এসকেপ আউট। গেমের নিয়ম হলো এখান থেকে বের হতে ওদেরকে 6টা দরজার চাবি খুঁজতে হবে। আর হ্যাঁ, এই পার্কে সোল কিপার্সরা ঘুরে বেড়াচ্ছে। প্লেয়াররা যদি সোল কিপার্সদের কাছে ধরা পড়ে যায় তাহলে তাদেরকে জেলে আটকে দেয়া হবে। আর একজনের বেশি 2জন জেলে আটকা পড়লে তাদের মাঝে একটি সাইকোলজিক্যাল টেস্ট হবে। জিতলে সেখান থেকে বের হতে পারবে, আর হেরে গেলে তার আত্মাটা বন্দী হয়ে যাবে। ওরা স্ক্রিনের মাধ্যমে জেলে মার্ককে বন্দি অবস্থায় দেখতে পায়। ওদেরকে 3 ঘন্টার মাঝেই চাবিগুলো খুঁজতে হবে। প্রথমে ওরা সবাই চাবি খোঁজার কাজে লেগে পড়ে। ওরা পার্কের ম্যাপটা দেখে, যেখানে 7টা জোন আছে সেখানেই চাবিগুলো থাকতে পারে। এজন্য ওরা আলাদা আলাদা হয়ে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরই ওরা একটি বক্স পায়, যেটাতে লক করা ছিল। লকের কোড জানার জন্য ওদেরকে একটি পাজল সলভ করতে হবে, যেটা আসলে ডিরেকশনের সাথে যুক্ত ছিল। সামুথ ওর পকেট থেকে পাস বের করে, যেটা ও ড্রেসের সাথে পেয়েছিল। সামুথ এখানের স্ট্যাচুগুলোর ডিরেকশন মেপে মেপে ডিগ্রি বের করে, আর সেগুলোকে ভাগ করে লকারের কোডটা বের করে ফেলে। এর ফলে ওরা প্রথম চাবিটা পেয়ে যায়। সামুথ বলে, তোমরা সবাই কিছু না কিছু পেয়েছ, তাই না? সবাই নিজেদের জিনিসগুলো দেখায়। সামুথ বলে, এগুলো আমাদেরকে পাজল সলভ করতে সাহায্য করবে, তাই এগুলো সামলে রেখো। ওরা 2টা গ্রুপে ভাগ হয় চাবিগুলা খোঁজার জন্য। সামুথ মামাকে প্রথম চাবিটা রাখতে দেয়। ওম বলে, মামে তোমাকে ধোকা দিলে কি করবে? তোমার কি মনে হয় সবাই এখানে মার্ককে বাঁচাতে এসেছে? সামুথ বলে, তোমার সাথে যা হয়েছে তুমি কাউকে বিশ্বাস নাই করতে পারো, তবে আমাকে বিশ্বাস করতে পারো। আমি প্রমিস করছি আমি তোমাকে ছেড়ে যাব না। ওম বলে, আমি কাউকেই বিশ্বাস করতে পারবো না। এরপর ওরা 4 জন ম্যারিগো রাউন্ড জোনে যায়। সবাই আলাদা হয়ে আরেকটি চাবির বক্সও পেয়ে যায়।
এবার ওদেরকে টিক ট্যাক টো খেলতে হবে এই ঘোড়াদের সাথে। ওরা সেই গেমটা খেলে লকারের কোডটা বের করে দ্বিতীয় চাবিটাও পেয়ে যায়। অন্যদিকে ওরা তিনজন একটা বক্স পায়। ক্যানের কাছে একটা ঘড়ি ছিল। এর মাধ্যমে ওরা এক রোমান সংখ্যার পাজল সলভ করে চাবিটা পেয়ে যায়। এদিকে হঠাৎ ওরা কিছু পুতুল দেখে প্রথমে তো ওরা খুশি হয়, কিন্তু এর সাথেই সেগুলো ওদের ওপর হামলা করে। মানে এগুলোই সোল কিপার্স। ওরা বেনকে শক দিয়ে দেয়। ডন আর সামুথ জলদি ওকে নিয়ে পালায়। ওম যায় বাকিদের সতর্ক করতে। ওদের উপর হামলা করতেই যাচ্ছিল। ওম ওদের বাঁচাতে নেয়। এই চক্করে সোল কিপার্সরা ওমকেই বেহুশ করে নিজেদের সাথে নিয়ে যায়। সামুথ এটা দেখে সেগুলোর পিছু নেয় যে ওমকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ওমকেও জেলে বন্দি করা হয়, যেখানে মার্ক ছিল। স্ক্রিনে সবাই সেটা দেখতে পায়। যেহেতু দুজন বন্দি হয়েছে, এবার ওদের মাঝে সাইকোলজিক্যাল টেস্ট হবে। হঠাৎ রুমের মাঝে ধোঁয়া দিয়ে ভরে যায়। এর ফলে ওরা হ্যালুসিনেট করতে থাকে। ওম দেখতে পায় আগের বারের মতো এবারও সবাই ওকে একা ফেলে চলে যাচ্ছে। নিজের কষ্টের কথা মনে করে ওম অনেক ভেঙে পড়ে। তখনই ওর সামনে ওর আরেকটা প্রতিচ্ছবি এসে বলে, আমাদেরকে কেউই বাঁচাতে আসবে না, সবাই স্বার্থপর। ওম বলে, আমি কি আবারও এখানে আটকে যাব? প্রতিচ্ছবিটা একটা রেড পিল দিয়ে বলে, এটা খেয়ে নাও, তাহলেই সব কষ্ট দূর হয়ে যাবে, তুমি মুক্ত হয়ে যাবে। আসলে তো এটা একটা ফাঁদ ছিল। ওম পিলটা নিয়ে ফাঁদে ফাঁসতেই যাচ্ছিল, তখনই সামুথ ওমকে বাঁচাতে চলে আসে। তবে ওম বিশ্বাসই করতে পারছিল না এটা সত্যিই সামুথ কিনা। সামুথ বলে, ওম, এটা আমি তো তোমাকে প্রমিস করেছি আমি তোমাকে ছাড়ব না, তোমাকে বাঁচাতে এসেছি। ওম এবার বুঝতে পেরে কাঁদতে থাকে। কিন্তু এ সময় মার্ক আবার হ্যালুসিনেট করছিল সামুথ ওকে এখানে ছেড়ে চলে যেতে চাচ্ছে। এজন্য ও তো আসল সামুথের উপরই হামলা করে বসে। ওম ওকে দূরে সরায়। সামুথ বলে, এখানে হচ্ছেটা কি? ওম বলে, এই রুমে একটা ধোঁয়া ছাড়া হয়, এর ফলেই হ্যালুসিনেট হয়। তখনই সোল কিপার্সরা এসে ওদের উপর হামলা করে দেয়। সামুথ ওমকে পালাতে বলে। ওমকে বাঁচাতে গিয়ে ও নিজেই আটকা পড়ে যায়। ওম জলদি বের হয়। বাহির থেকে ওরা দেখতে পায় এবার সামুথ আর মার্কের টেস্ট শুরু হয়। সামুথ অ্যাটমকে হ্যালুসিনেট করছিল, যেখানে অ্যাটম বলে, তুই নিজেকে সবার চেয়ে বড় ভাবিস তাই না? তোর কারণে আমি কতদিন কোমায় ছিলাম, তোকে তো কেউই চায় না, তুই আমাকে মারার চেষ্টা করেছিস, এই পিলটা নে, তাহলেই আমি তোকে ক্ষমা করে দিব। এসব শুনে সামুথও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। তবে ওর মনে পড়ে ও মোকে বলেছিল ধোয়ার কারণে হ্যালুসিনেট হয়। সামুথ এবার হুঁশে ফিরে বলে, এসব কিছু মিথ্যে, তুমি ও সময় এখন যাই বলছ সব কিছুই মিথ্যে। আসলে তো তুমি সব সময় আমাকে নিয়ে হিংসে করতে, কারণ আমি তোমার চেয়ে এগিয়েছিলাম। এ কারণেই তুমি আমাকে সহ্য করতে পারতে না। এভাবেই সামুথ নিজেকে রক্ষা করতে পারে। তবে মার্ক এতক্ষণে ফাঁদে পড়ে সেই পিলটা খেয়ে নিয়েছে। এর ফলে মার্কের আত্মাটা এখানেই ফেসে যায়। বাহির থেকে ওরা এসব দেখে চিন্তায় পড়ে যায়, আমরা কি আদৌ বের হতে পারবো? ওম বলে, হাল ছেড়ো না, সামুথের উপর আমার বিশ্বাস আছে, ও গিভ আপ করবে না। এবার সামুথ আর মার্ককে বের করার জন্য ওরা ওই সোল কিপার্সদের ডিস্ট্র্যাক্ট করে অন্যদিকে নিয়ে যায়। এই সুযোগে ক্যান আর ওম গিয়ে সামুথ আর মার্ককে উদ্ধার করে একটা জায়গায় নিয়ে আসে। মার্কের এই অবস্থা দেখে সবারই খারাপ লাগে। সামুথ বলে, মার্ক বেঁচে আছে, তবে ওর আত্মাটা এখানে কোথাও ফেসে গেছে। ওরা বুঝতে পারছিল না কিভাবে মার্ককে রক্ষা করবে। সামুথ বলে, আমরা যদি গেমে জিততে পারি, যদি সত্যি উইশ পূরণ করা হয়, আমাদের কাছে এখনও একটা সুযোগ আছে মার্ককে বাঁচানোর জন্য। আর হ্যাঁ, তোমরা যদি জেলে আটকা পড়ো, ভুলেও সেই রেড পিলটা খাবে না, সেটার জন্যই মার্কের এই অবস্থা। এবার ওরা 3টা গ্রুপে ভাগ হয় বাকি চাবিগুলো খোঁজার জন্য। ফাই এখানে মার্কের শরীরটা পাহারা দিচ্ছিল। এদিকে সব গ্রুপ বাকি চাবিগুলো পেয়ে যায়। সবাই একসাথে লাস্ট জোনে পৌঁছায়। সেখানে 6টা এক্সিট গেট ছিল, সেগুলো এই চাবির ধারাই ওপেন হচ্ছিল। কিন্তু 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 শর্ত ছিল, একটা দরজা দিয়ে শুধু একটা আত্মাই বের হতে পারবে, মানে শুধু 6 জনই বের হতে পারবে। তবে ওরা তো 8 জন। সামুথ ভাবতে থাকে কি করা যায়, আর বলে, সবার আগে মামেয়ের বের হওয়া উচিত, কারণ ওর কাছে 3টা মেডেল আছে, তো ওর 4টা মেডেল জেতার চান্স সবচেয়ে বেশি। এর ফলে ও উইশ করতে পারবে। ডন রেগে বলে, এরপর কি তুই বের হবি? কারণ তোর কাছেও তো 3টা মেডেলই আছে। লিডার সেজে শুধু তো নিজের কথাটাই ভাবছিস।
তবে বাকিরা সামুদকে বিশ্বাস করে, তো ডনও রাজি হয়। হঠাৎ সামুদের মাথায় একটা আইডিয়া আসে, আর মামে একে দাঁড়াতে বলে ওরা ফাই আর মার্ককেও এখানে নিয়ে আসে। সামুদ বলে শর্ত দেয়া হয়েছে একটি দরজা দিয়েই একটি আত্মা বের হতে পারবে। এখন তো মার্কের শরীরে কোনো আত্মা নেই। দেখা যায় মামে ঠিকই মার্ককে নিয়ে বের হতে পারে। এখন ওদের কাছে 5টা চাবি আছে, তবে ওরা তো 6 জন। সামুদ নিজের প্ল্যানটা বলে, আমাদের মাঝে 2 জন যদি টেস্ট সেন্টারে যায় আর একজন যদি পিল নিয়ে নিজের আত্মাটাকে বন্দি হতে দেয়, তাহলেই আমরা সবাই এখান থেকে বের হতে পারবো। এরপর মামে উইশ করবে যেন বডিতে আবারও আত্মাগুলো ফিরে আসে। কিন্তু এটা অনেক রিস্কি। গড়বড় হলেই ওরা সারা জীবন কোমায় থাকা রোগীদের মতো থাকবে। ডন বলে কে যাবে? আমি তো যাব না। সামুদ বলে আমি পিল খাবো, তবে আমার সাথে আরেকজনকে লাগবে। ওম বলে আমি যাব। এরপর ওরা সোল কিপার্সদের আসার অপেক্ষা করছিল। সামুদ বলে তোমার কাছে যে রুমালটা আছে তুমি সেটা দিয়ে নিজের নাক মুখ ঢেকে রেখো, যেন ধোয়া থেকে বাঁচতে পারো। আর হ্যাঁ, তুমি আমার সাথে আসার ডিসাইডটা কেন করেছ? ওম বলে ও সময় তো আমি ডেসপারেট হয়ে পিলটা নিতেই গিয়েছিলাম, তবে তখনই তুমি এসে আমাকে বাঁচিয়েছ। তুমি তোমার প্রমিসটা রেখেছ, যার কারণে আমি অনুভব করেছি আমি আবারও কাউকে বিশ্বাস করতে পারি। সামুদ ওকে ধন্যবাদ বলে, আর বলে যদি আমাকে আর মার্ককে বাঁচাতে না হতো তুমি জিততে পারলে কি উইশ করতে? ওম বলে আমি অতীতে যেতে চাইতাম, যেন প্রথম থেকেই এই গেমটা না খেলি। সামুদ বলে তাহলে তো খুবই খারাপ হতো, তোমার সাথে কখনোই আমার দেখা হতো না। ওম এক নজরে ওকেই দেখছিল। অবস্থা যতই খারাপ হোক, কে কে ওদেরকে শিপ করেছ বলো তো? ওদের যদি মিল হতো অনেক ভালো হতো। এর মাঝে সোল কিপার্সরা এখানে চলে আসে। 2 জন নিজেদেরকে ভয়ঙ্কর জার্নির জন্য প্রস্তুত করে নেয়। এরপরই ওরা জেলে ছিল আর ওদের টেস্ট শুরু হয়ে যায়। কিন্তু এখানে একটা গড়বড় হয়ে যায়। ওম হ্যালুসিনেট করতে থাকে সামুদের অবস্থা অনেক খারাপ হচ্ছে, ও অনেক ভয় পাচ্ছে। এজন্য ওম ওর হাত ধরে বলে আমি জানি তুমি আমাকে বাঁচাবে, আর ও নিজে সামুদকে বাঁচানোর জন্য পিলটা নিয়ে নেয়। কিন্তু প্ল্যান মতো সামুদ বলেছিল পিলটা খাবে। সামুদ হ্যালুসিনেট করে ওম ওকে পিল দিচ্ছে, কিন্তু আসলে তো ওম সেই পিল কোথায় পাবে? এজন্য সামুদ সত্যটা ধরে ফেলে। কিন্তু ততক্ষণে ও দেখে ওম সেই পিলটা খেয়ে ফেলেছে। এর ফলে ওমের আত্মা এখানেই আটকে যায়। সামুদের অনেক খারাপ লাগে। বাকিরা ওদেরকে বাঁচাতে আসে। সোল কিপার্সরাও ওদের পিছু পড়ে গেছে। ওরা জলদি এক্সিট গেটের দিকে যেতে থাকে। ওরা গেটটা বন্ধ করার চেষ্টা করে, আর মাত্র 1 মিনিট বাকি। সামুদ ফাইকে বলে সবগুলো দরজা খুলতে। ফাই দরজাগুলো খুলে দিয়ে নিজে বের হয়। সামুদ ক্যানকে ওর সাথে ওমকে নিয়ে বের হতে বলে। এরপর ওরা 3 জন গেটটা ছেড়ে এক্সিটের দিকে দৌড়াতে থাকে। সোল কিপার্সরা ওদের ধরতেই যাচ্ছিল। ভাগ্যিস ওরা সবাই বের হয়। সবাই খুশি যে ওরা বাঁচতে পেরেছে। তবে মার্ক আর ওমের জন্য ওদের খারাপ লাগে। গেমটা শেষ হয়ে যায় আর সবাই একটি করে মেডেল পায়। সামুদ আর মামেয়ের 4টা করে মেডেল হয়েছে। মামে সামুদকে বলে উইশটা তোমারই করা উচিত। এবার সামুদ সেই বক্সের উপর নিজের 4টা মেডেল রাখে। ঘোষণা হয় এবার তুমি তোমার ইচ্ছেটা বলতে পারো। সামুদ বলে আমি চাই এই গেমে যে আত্মাগুলো বন্দী হয়ে আছে সেগুলো যেন ওদের শরীরে ফিরে আসে। এর সাথেই মার্ক আর ওমের শরীরে আত্মাগুলো ফিরে আসে আর ওরা হুঁশে আসে। ওম হুঁশে আসতেই ঘাবড়ে যায়। সামুদ ওকে সামলে বলে প্রমিস মতো আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি। এভাবেই গেমটা শেষ হয় আর ওরা আসল দুনিয়ায় ফিরে আসে। পান ওর ছেলেকে ফিরে পেয়ে অনেক খুশি আর ওমকে ধন্যবাদ বলে। ওদের সামনেই ডাইসটা ভেঙে নষ্ট হয়ে গায়েব হয়ে যায়। মানে শুধু একজনই উইশ করতে পারত। মামে বলে ভালোই হয়েছে, কারোই উচিত না জীবনের ঝুঁকি নিয়ে এই গেম খেলা। সবাই এবার নিজেদের বাড়ি ফিরে যায়। পরদিন সবাই স্কুলে আসে। সামুদ ভাবে গেম শেষ হতেই সব কিছু স্বাভাবিকভাবেই চলছে, যেন কখনোই কিছু হয়নি। তবে শুধু আমরাই জানি আমরা সবাই কিসের মাঝে দিয়ে গিয়েছি। এর মাধ্যমে আমরা এটাও শিখেছি আমরা যা ফেস করেছি, যা কিছুর সাথে লড়াই করেছি, সেটার কাছে আমাদের সমস্যাগুলো খুবই ছোট। মামে আর ক্যান ওর বন্ধু হয়ে ওর পাশেই ছিল। মামে এখন নিজের মতো বাঁচতে শিখেছে। ক্যানের নতুন প্রজেক্টে সামুদ সাহায্য করছিল। সামুদ ভাবে আমরা এটাও শিখতে পেরেছি যে আমরা কাকে বিশ্বাস করতে পারি, যে আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে আমাদের সাহায্য করে। ফাই আর মার্কও একসাথে খুশি ছিল।
তখনই সামুদ ওমকে এখানে দেখে খুশি হয়ে ওর কাছে যায়। তুমি কি স্কুলে ভর্তি হবে? ওম বলে, সেটা ছাড়াও এই দুনিয়াতে আমাকে অনেক কিছুই শিখতে হবে। গেমের মতো এখানে জীবনটা তেমন এক্সাইটিং না। সামুদ বলে, তুমি তো বলেছিলে তুমি আর কখনোই এই গেমে জড়াতে চাও না। ওম হেসে বলে, নিশ্চয়ই এই কথাটা ওম বলেছে। সামুদ অবাক হয়ে বলে, তোমার কথার মানে কি? ওম বলে, তুমি উইশ করেছ যেন সেখানে বন্দি থাকা আত্মাগুলো এই শরীরে ফিরে আসে। তোমার কি মনে হয় ওই গেমে শুধু এই দুটো আত্মাই আটকে ছিল? এর মানে ওমের শরীরে অন্য কারো আত্মা চলে এসেছে। সামুদের মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে। তুমি আসলে কে? ওমের শরীরে থাকা আত্মাটা বলে, ধন্যবাদ আমাকে এই দুনিয়ায় ফিরিয়ে আনার জন্য। আর ওর দিকে ডাইসটা ছুঁড়ে এখান থেকে পালিয়ে যায়। সামুদ ওকে খুঁজে তবে পায় না। আমার প্রশ্ন, ও ডাইস পেল কোথায়? আমরা তো দেখেছিলাম ডাইসটা নষ্ট হয়ে গেছে। অন্যদিকে দেখানো হয় আসলে তো ওমের আত্মাটা এখনও গেমে আটকে আছে। আর সামুদ সেই ডাইসটাই দেখছিল আর সানসেটের দিকে তাকাচ্ছিল। এর মানে সামুদ নিশ্চয়ই আবারও গেমে যাবে ওমকে বাঁচানোর জন্য। একদম শেষে দেখানো হয় সামুদের বন্ধু অ্যাটম এতদিন পর কোমা থেকে হুঁশে এসেছে। এর সাথে এখানেই ড্রামাটা শেষ হয়ে যায়। কিন্তু জানানোই হয় না গেমটা কিভাবে কোত্থেকে শুরু হয়েছে। আবার কিছু কিছু জিনিস তো রহস্যই থাকে। তবে সবচেয়ে খারাপ লাগে বেচারি ওমের জন্য। বেচারি আগেও একবার গেমে ফেসে গেছে আর আবারও ফেসে গেল। আশা করি ড্রামাটির যেন সিজন 2 আসে। তবে এ ব্যাপারে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। যাই হোক, গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও।